মানে কি হলো, এই কোশ্চেনটা মানে হাজারো মানুষের আর কি। আবার গাজীপুরের মানুষজন খুব কষ্ট যে হাফিজ ভাইকে পাইছিলাম, আমরা খুব আশা ছিল আমাদের যে আমরা একসাথে কাজ করবো। তো আমি 2 মাস কাজ করছি গাজীপুরে। তো আলহামদুলিল্লাহ এটা তো একটা সিগনিফিকেন্ট আমার জন্য ইয়ে ছিল, মানে একটা পাওয়া ছিল, লাখ মানুষের ভালোবাসা পাওয়া। ঢাকা ইউনিভার্সিটি শিবির যে পরিমাণ প্রোগ্রাম করছে, এটা তো মানে ছাত্ররা যেতে কখনোই ছিল না, তাই না? এত বেশি, মানে আমি তো অবাক হয়ে যাই যে এই ছেলেগুলো কি পরিমাণ কাজ করতেছে না। আর কি যারা টুরিস্ট আসে, একটা বড় অংশ আসে শুধু মসজিদ দেখার জন্য। এরদোয়ান তো অনেক বছর ক্ষমতায় আছেন, ওনার টিকে থাকার রহস্যটা আসলে কি? তার মধ্যে লেগে থাকার একটা প্রচণ্ড হিম্মত আছে, মানে হাল ছাড়বো না, লেগে থাকবো। এবং আমি যে জিনিস বিশ্বাস করি এটা আমি বাস্তবায়ন করব, আমি যে স্বপ্ন দেখি এটা পুরোপুরি বাস্তবায়িত হবে, এই হিম্মতটা তার মধ্যে আছে। তো আপনি কতটুকু আশাবাদী জামাতের ক্ষমতায় আসার ব্যাপারে? আমি তো শতভাগ আশাবাদী। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে ইনোভাটক্সের আরেকটি পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই যারা দেখছি, আশা করছি একটা বইয়ের নাম শুনেছেন, এরদোয়ান দ্য চেঞ্জ মেকার। আর তাছাড়া একজন তরুণ রাজনীতিবিদের কথা আমরা শুনছিলাম এই বিগত কয়েকদিন, যিনি তুরস্ক থেকে বাংলাদেশে আসছেন বাংলাদেশের যে রাজনীতিতে একটি পজিটিভ চেঞ্জ করার জন্য এবং কাজ করছিলেন গাজীপুর 6 আসন থেকে। আপনারা যার কথা ভাবছেন তিনি আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন, ডক্টর হাফিজুর রহমান ভাই। ইনশাআল্লাহ তার সাথে আজকে আমরা নানান বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাকে তো আমরা নানান পরিচয়ে চিনি, তো সেই জায়গা থেকে অনেকের জানার আগ্রহ থাকে যে আপনি আসলে মানে কোথায় বেড়ে উঠেছেন বা আপনার জন্ম কোথায়। আমরা এভাবে শুরু করি। জি, দেখেন আমার জন্ম গাজীপুরে, গাজীপুর সদরের কালনি গ্রাম। এটা আচ্ছা আমাদের ছোটোবেলাটা ওখানে কেটেছে। কালনি মাদ্রাসা আছে, মাদ্রাসাতে আমার পড়াশোনা শুরু। আমার আব্বা ওই মাদ্রাসার টিচার, এখনও উনি সার্ভিসে আছেন, মানে মাদ্রাসার শিক্ষক হিসেবে আছেন। ক্লাস 8 পর্যন্ত ওইখানে পড়েছি। এরপরে তো তামার মিল্লাত মাদ্রাসা টঙ্গীতে, যেটা আমাদের গাজীপুরাতে, টঙ্গীর গাজীপুরাতে, সেখানে আলিম পর্যন্ত। এরপরে আবার ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স, আবার ওদিকে ফাজিল এবং কামিলও শেষ করেছি আর কি। তো পড়াশোনা তো আপনি যে ইনস্টিটিউটগুলোর কথা বললেন, ইনস্টিটিউটগুলোর সেগুলোতে পড়াশোনা করেছেন। আমরা একটু একটু জানার চেষ্টা করবো। হচ্ছে আপনি যে মাদ্রাসা শুরু করেছেন এর আগে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের মাদ্রাসায় পড়েছেন কিনা, কওমি বা না, হাফেজি বা এরকম কোনো কিছু? আমার শুরুটাই আলিয়া মাদ্রাসা থেকে, মানে কালনি মাদ্রাসা থেকে। আর পড়াশোনার হাতে খড়ি যদি বলি তাহলে আমার তো শুরুটা অ্যাকচুয়ালি আমার দাদা ছিল তখন, আল্লাহ অনেক জান্নাতবাসী করুক। আমি দাদা ব্রিটিশ আমলে আপনার ক্লাস 5 পর্যন্ত পড়েছিল, কিন্তু আচ্ছা আমাকে উনি ক্লাস 8-9 অঙ্ক করাইতো, আমার মনে আছে ইন পার্টিকুলার। তো দাদা আমাকে একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রাখছেন ছোটোবেলাতে আর কি। আমার মা এখান থেকে শুরু মূলত আর কি, মানে আমাদের বাড়িতে যেটা হয়। আচ্ছা। এরপরে তো আস্তে আস্তে মাদ্রাসায় যাওয়া আর কি। মক্তব পড়েছেন? মক্তব খুব বেশি আমি পড়ি নি, মক্তবে খুব কম, হয়তো 1-2 দিন গেছি যতটুকু মনে পড়ে আমার আর কি। আচ্ছা, ওই যে গ্রামের যে মাদ্রাসা যেটা বললেন যেখানে শুরু করেছেন পড়াশোনা, তো সে সময়কার পরিবেশটা কেমন ছিল আপনার মনে আছে কিনা? হ্যাঁ, দেখেন আজকে তো আসলে অনেক বেশি উন্নত হয়েছে সব কিছুই, রাস্তাঘাট থেকে শুরু করে এভরিথিং। তখন কিন্তু খুব মানে ভাঙাচোরা অবস্থা ছিল। কত দূর মাদ্রাসা? বাড়ি থেকে কতটুকু হবে, 200 মিটার, খুব কাছাকাছি। মানে একবারে কাছে, বাড়ির হ্যাঁ, পাশেই একবারে? আমাদের বাড়ির পরে আরেকটা বাড়ি, হুম, এরপরে মাদ্রাসা আর কি। আচ্ছা একটু হয়তো মানে আমাদের গাজীপুর একটা ওয়ার্ড আছে, আপনি হয়তো জেনে থাকবেন যে পাতালের রাস্তা বলা হয় এটাকে। পাতালে মানে হলো যে আচ্ছা, মানে মূল রাস্তা একটা থাকে, আরেকটা হলো বাড়ির ভিতর মানে দিয়ে এটাকে বলে যে আমরা যেটাকে বলি বাইপাস। বাইপাস। যে পাতলা রাস্তা। হ্যাঁ, তো পাতালের রাস্তা বলে আমরা, গাজীপুর মতো ময়মনসিংহ আছে হোপফুলি। তো ওই রাস্তা দিয়ে হয়তো 3-4 মিনিটের ব্যাপার আর কি। তো এখানে একটা স্মৃতি আমার মনে পড়ে এখন, যে ছোটোবেলায় তো যেটা হয় যে বাংলাদেশ বিশেষ করে আর কি, মাদ্রাসা যাওয়া, স্কুলে যাওয়া নিয়ে ছোটোবেলায় একটা থাকে যে যাবে না। হ্যাঁ সব আমার মনে পড়ে যে আমার দাদি আমাকে নিয়ে যেত কোলে করে আর কি। এই স্মৃতিটা আমার মনে আছে এখন। দাদি মারা গেছে কিছুদিন আগে। তো উনি আমাকে খুব স্নেহ করতো আর কি। দাদি বাড়ির কাছেই? একসাথে আমরা একসাথেই থাকতাম আর কি।
তো তারপরে তামিল মিল্লাতে চলে আসেন। হ্যাঁ, এরপরে তামিল মিল্লাতে। তো তামিল মিল্লাত মাদ্রাসা তো এখন পর্যন্ত বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে আমরা বলি যে টপ একটি মাদ্রাসা। আপনারা যখন পড়াশোনা করেছেন সেটা কত সালে ভর্তি হয়েছেন আপনি? আমি 2003 সালের 3 জানুয়ারি তামিল মিল্লাতে আসা আর কি। তখন ক্লাস 9-এ। আচ্ছা, তো ওই সময় তো তামিল মিল্লাতে একটা জৌলুস ছিল। মানে ওই সময়টাতে আপনার তামিল মিল্লাতে ভর্তি হওয়ার পিছনে কার মানে চিন্তা ছিল, বা আপনি নিজেই ভর্তি হয়েছিলেন নাকি? দেখেন, আমরা যখন ক্লাস 5-এ বা 8-এ বৃত্তি পরীক্ষা দিতাম, বা ধরেন যে ক্লাসের যে নোটগুলো থাকতো বা গাইডগুলো, ওইখানে কিন্তু লেখা থাকতো যে আমাদের ওস্তাদদের নাম। সম্পাদনা মণ্ডলীতে কারা আছে, তামিল মিল্লাতে টিচাররা। তো ওইখান থেকে তামিল মিল্লাতে পুরো একটা আগ্রহ জন্মে আর কি। আমার আব্বুর এক বন্ধু ছিল, উনি গাজীপুর একটা মাদ্রাসার টিচার। হুম, ওনার ছেলেকে মিল্লাতে ভর্তি করাইছিল 2003 সালে আর কি। আচ্ছা তো উনি বললো যে আমার ছেলেকে দিচ্ছি, তোমার ছেলেকে তুমি দিয়ে দাও আর কি। আচ্ছা। ওইখান থেকে মূলত তামিল মিল্লাতে আসা। এরপরে তো এখানে পড়াশোনা শুরু হলো আর কি তামিল মিল্লাতে ক্লাস 9 থেকে। ক্লাস 9 থেকে পড়াশোনা করেছেন। এখানে মিল্লাতের একটা বিষয় আমরা যতটুকু জানি যে ওখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে পরিবেশটাই আসলে একটা জ্ঞান অর্জনের একটা পরিবেশ। এখানে অনেক বিখ্যাত উস্তাদরা ছিলেন। তো আপনার ওই সময়টা এসএসসি বা দাখিল লেভেলের সময়টা কিভাবে কেটেছে? পড়াশোনা কেমন করতেন? দেখেন, আপনি সত্যি বলেছেন, বাট যে তামিল মিল্লাতে একটা অন্যরকম পরিবেশ তখনও ছিল, হোপফুলি এখনও আছে। এখন আরও অনেক দিক থেকে ডেভেলপ হয়েছে বিভিন্নভাবে। আমাদের সময় যেটা ছিল তখন তো বোর্ড স্ট্যান্ড ছিল আর কি। আচ্ছা, তো আমাদের দুইটা বিষয়, একটা হলো যে ছাত্ররা বোর্ড স্ট্যান্ড করার জন্য বা এই বছর কারা স্ট্যান্ড করছে, এই ধরনের একটা কম্পিটিশন ছিল আর কি। আচ্ছা। বোর্ড স্ট্যান্ডটা হচ্ছে যেটা এখনকার প্রজন্ম বুঝবে না। এখন তো এইভাবে সিরিয়াল হয় না আর কি। হুম, আমরা যখন ছোটো ছিলাম 2003-4 সাল পর্যন্ত, উপরে 3 সাল পর্যন্ত ছিল যে মাদ্রাসা বোর্ডে বা স্কুল বোর্ডে, ঢাকা বোর্ডে বা চট্টগ্রাম বোর্ডে ফার্স্ট যে 20 জন থাকতো তাদেরকে ন্যাশনালি করা বলতো। অ্যানাউন্স করা হতো আচ্ছা, আর কি। পত্রিকায় আসতো। পত্রিকায় আসতো। এরপরে ছিল স্টার মার্ক, যারা হয়তো 70-এর উপর পাইতো বা 80-এর উপরে, মানে এরকম একটা স্টার মার্ক ছিল আর কি। তো তখন একটা ছিল যে মানে সারা বছর ওয়েট করতো যে এই বছর বোর্ড স্ট্যান্ড কারা করছে আর কি। হুম, আমার মনে আছে সম্ভবত 2004-5-এর দিকে, মানে 3 সালে হলো দাখিল পর্যায়ে বন্ধ হয়, কামিলে বন্ধ হয় আর একটু পরে গিয়ে আর কি। তখন আমাদের কামিলে তামিল মিল্লাতে তখন হাদিস ছিল, ফিক, মানে হাদিস, ফিক, আরবি। টঙ্গী শাখায় শুধু হাদিস ছিল আর কি, আর মূল শাখায় হলো ফিক এবং তাফসির, এগুলো ছিল আর কি। সম্ভবত 4 বা 5 সালের দিকে একটা কম্পিটিশন ছিল এখানে, যে আমাদের টিচাররা ফার্স্ট হচ্ছে নাকি স্টুডেন্টরা ফার্স্ট হচ্ছে। মানে আপনার আচ্ছা, সম্ভবত ফিকে আমাদের এখান থেকে যারা হাদিসে পাশ করলো তারাও পরীক্ষা দিয়েছেন, আবার যারা ওইখান থেকে পাশ করে টিচার হয়েছেন এখানে তারাও পরীক্ষা দিয়েছেন। আচ্ছা। তো একটা কম্পিটিশন ছিল যে ফার্স্ট কে হবে আর কি। আমরাও খুব ওয়েট করতেছিলাম যে কারা ফার্স্ট হয়। এবং সেই বছর আমাদের সম্ভবত 3 জন টিচার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল আর কি। ছাত্ররা এরকম একটা সিরিয়ালের মধ্যে আসছিল। মানে তখনকার পরিবেশটা এই ধরনের ছিল আর কি। এটা যে আপনার পড়াশোনার ব্যাপারে। আর এক্সট্রা কারিকুলাম যদি বলি, তখন বিশেষ করে টঙ্গী শাখায় তখন কালচারালি, মানে তখন তুরাক শিল্পী গোষ্ঠী আছে একটা টঙ্গী শাখায় আমাদের, এই তখন এটা জন্ম আর কি। এবং খুব ভাইব্রেন্ট একটা কালচারাল পরিবেশ ছিল আর কি। একটা পত্রিকা ছিল তুরাক পত্রিকা নামে, আমি আমার হাতের মানে লেখার হাতে খড়ি ওইখানে আর কি, তুরাক পত্রিকায়। এবং ওইটা তখন আপনার ফটোকপি হয়ে বিক্রি হতো আর কি, 100 কপি 200 কপি তখন, মানে কম্পিউটার কম্পোজ। তখন তো আর বাসায় কম্পিউটার ছিল না আজকের মতো। এত অ্যাভেলেবল ছিল না হ্যাঁ, আসলে। টঙ্গীর কলেজের আপনি নাম শুনে থাকবেন, কলেজ গেটে কম্পিউটার দোকান ছিল, ওইখান থেকে কম্পোজ হতো, এরপর বের হতো আর কি। বের হওয়ার পরে এটা ফটোকপি করে ফটোকপি বিক্রি করতো, হয়তো 2 টাকা বা 5 টাকা তখন দাম ছিল আর কি। এটা ছিল। এরপরে চমৎকার করে আমাদের তখন বড় ভাইয়েরা আর্ট করতো আর কি, ঠিক আছে, ক্যালিগ্রাফি আঁকতো। ক্যালিওগ্রাফি। হ্যাঁ। এরপরে যারা শিল্পী ছিল, কয়েকজন ক্যাম্পাসে খুব পরিচিত শিল্পী ছিল, মানে একটা ভাইব্রেন্ট কারো একটা, কথা মনে আছে এই সময়কার? অনেকেই আছে আমাদের। যেমন এই মুহূর্তে যদি বলি, আমার ক্লাসমেট ছিল আনিস ভাই ছিল একজন, চমৎকার কিছু গান গাইতো। এরপরে সাইফুল্লাহ ভাই ছিল, উচ্চারণের পরিচালক ছিল উনি, পরবর্তীতে আমাদের ক্লাসমেট ছিল। তো এই ধরনের বেশ কিছু শিল্পী তখন ছিল আর কি, যারা খুব ক্যাম্পাসে পপুলার ছিল বিভিন্নভাবে আর কি। ওখানে ডিবেট বা এগুলো হ্যাঁ, ছিল আরেকটা কিনা? বিষয় ছিল ডিবেট। তখন স্পন্দন নামে একটা ডিবেটিং সোসাইটি ছিল। এরপরে তো হলো ওই যে ডিবেট বাংলাদেশ হলো পরবর্তীতে আর কি। তো আমরাও কয়েকবার এই যে বিয়াম মিলনায়তনে সম্ভবত, আমি যদি ভুল না করি, এখানে এসে কর্মশালায় অংশগ্রহণ করতাম আর কি। 2004 সালে আমাদের একটা, আমার মনে আছে যে আমরা বেশ করে ডিবেটে তখন অংশগ্রহণ করছিলাম আর কি। তো এই ধরনের মানে ভাইব্রেন্ট একটা মানে ছিল, মানে এক্সট্রা কারিকুলাম ছিল আর কি। আপনার উস্তাদদের কারো কথা মনে আছে ওই সময়কার? হ্যাঁ, অবশ্যই। মিল্লাতে আমাকে আসলে সবচেয়ে বেশি মানে গাইডেন্স যদি বলেন
বা গার্ডিয়ানশিপ যদি বলেন, তাহলে তো সবাই দিচ্ছেন নিঃসন্দেহে। যদি আপনার এই কাস্টমার শোনেন, সবাই তো হয়তো শুনবেন এটা আর কি। সবাই, আমি একদম সবাই খুব আমাকে আদর করতেন, স্নেহ করতেন। বাংলা স্যার ছিলেন আমাদের ক্লাস টিচার, ক্লাস 9 এবং ক্লাস 10-এ আর কি। বাংলা স্যার তো আমাদেরকে একদম মানে বাবার আদরেও আমাদেরকে মানে ওনার নামই বাংলা স্যার হয়ে গেছে। বাংলা স্যার, হ্যাঁ বাংলা স্যার। এবং আপনি অবাক হবেন যে উনি তো বাংলা স্যার। তো আমি তো শুরুতে আসার পর জানতাম না যে উনি শুধু মানে বাংলায় পড়ে। আমি বলছি হয়তো উনি মানে ওনার দাড়ি হচ্ছে এত বড় বড় আর কি। জগন্নাথ কলেজে পড়াশোনা করছেন, এত ইউনিভার্সিটি হয়ে গেছে। তো আমি আসার পরে 2-3 দিন পর ওনার কাছে গেছিলাম আরবির একটা বিষয় নিয়ে। স্যার ওস্তাদ, আমরা তো মিললে ওস্তাদ ডাকি টিচারদেরকে আর কি, যে এটা উনি হাসতেছে, বলছে আমি তো শুধু বাংলার টিচার, আমি তো আর ইয়া না। নর্মালি গ্রামে দেখা যায় যে একজনই অনেকগুলো সাবজেক্ট পড়ায়, ওই সময় তো এরকম ছিল না, ছিল বলতে আমি ওনার দাঁড়িয়ে অনেক বড়, তো আমি ভাবছি যে উনি মনে হয় হয়তো মানে আরবিও হয়তো এক্সপার্ট হবে, সেখান থেকে যাওয়া আর কি। এর বাইরে আমাদের নুরুল হক ওস্তাদ আছেন এখানে, আমাদের টিচার সালমান ওস্তাদ আছেন এখানে টিচার। বিশেষ করে আমাদের বাসিদা সাহেব ছিলেন, শফিকুল মাদানী হুজুর, রিসেন্টলি মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক। আমাদের বর্তমান বাচ্চা আছেন মিজান ওস্তাদ, আজহারি ওস্তাদ আছেন আমাদের মুহাদ্দিস। এরপরে সাইদ ওস্তাদ আছেন যিনি ফিক পড়াতেন আমাদের আর কি। কিন্তু চমৎকার করে আমরা সেট অফ টিচার্স আমরা পাইছিলাম আর কি, যারা তখন তো ছাত্র খুব কম ছিল, 200 থেকে 300 500 ছাত্র তখন আর কি। টিচাররা তখন সবার নাম জানতো, এটা একটা বিশাল বিষয় ছিল। বাই নেম একটা আলাদা একটা সম্পর্ক তৈরি করার সুযোগ ছিল। এখন তো 15,000 স্টুডেন্ট, কে আসলো কে গেল, খুব কঠিন আসলে আর কি, তাই না? দাখিলে আমরা মানে 64 আমরা স্টুডেন্ট ছিলাম দাখিলে, ক্লাস 9 এবং 10-এ আমরা যদি ভুল না করি, 64 বা 63 এরকম ছিল আর কি। তো আমাদের ম্যাক্সিমাম টিচার আমাদের সবাইকে বাই নাম চিনতো আর কি। আপনার কোনো ওস্তাদের কোনো ঘটনা বা ক্যাম্পাসের কোনো ঘটনা? ওস্তাদের ঘটনা যেটা বললাম যে আমাদের যে তখন একটা মানে কি বলে বোর্ড স্ট্যান্ড করার বিষয়টা বললাম। আরেকটা হলো যে টিচাররা তখন খুব ইয়াং ছিল, এবং আমাদের ম্যাক্সিমাম টিচাররাই তখন খুব কম বয়সী, এবং হলো যে আপনার আমরা ওনাদের বিয়ে হতে দেখছি, হ্যাঁ। তো অনেক বিয়েতে আমরা দাওয়াত খাইছি। তো এটা করতে গিয়ে আমাদের সাথে টিচারদের সম্পর্কটা খুব ফ্রেন্ডলি ছিল তখন আর। এখন তো আমি প্রতিষ্ঠানটাও নতুন, টিচাররাও খুব ফ্রেশ। এক্স্যাক্টলি। তো মানে এটা একটা মানে ইয়া ছিল, মানে খুব ভালো লাগার বিষয় ছিল। আমরা একসাথে ধরেন একসাথে গল্প করতাম, আড্ডা দিতাম। টিচারদের তখন একটা মানে গ্রুপ অফ টিচার যারা হলো তখন বিয়ে করে নেই, তারা তখন মেসে থাকতো, ওনাদের রুমে আমরা যাইতাম। মানে তখন একটা খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল আর কি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন। হ্যাঁ, এরপরে মাঝখানে দাখিলে কি রেজাল্ট করলেন? দাখিলে অ্যাপ্লাস ছিল। আপনার সায়েন্সে নাকি আর্টসে 2005 সালে এটা আর কি। তো ইউনিভার্সিটি আমরা জানি ওই সময়টাতে আসলে ইউনিভার্সিটিতে যাওয়া বা এগুলো মানুষ খুব বেশি জানতো না আসলে। নিজের এলাকার যে প্রতিষ্ঠান বা বিশেষ কলেজ থাকে ওইটাতে সবাই পড়তো আসলে। তো মিল্লাতের ক্ষেত্রে ওইখানে পড়ে আপনি মানে বিশ্ববিদ্যালয়ে যে আসবেন এরকম কি আগে থেকে উচ্চাকাঙ্ক্ষা? দেখেন, মিল্লাতে সবাই আলেম হইতে নিয়তে আসে। আমি এটা মিল্লাতে আমি অনেক সময় করছি, কিন্তু মিল্লাতের যে ভিতরের পরিবেশটা যেটা আমাদের সময় হচ্ছিল, যে ইউনিভার্সিটি যাওয়ার জন্য সে অটোমেটিক মোটিভেশন পেয়ে যায়। আচ্ছা। কারণ আমাদের বেচের আগের বেচে বা তার আগের বেচে আমরা দেখতাম যে যারা আলিম পাস করছে তারা সবাই ইউনিভার্সিটি চলে গেছে, 30 জন 40 জন 50 জন করে চলে গেছে আর কি। তো আমরা কিন্তু মিল্লাতে ভর্তি হওয়ার 1 মাসের মধ্যে আপনি বিশ্বাস করবেন না যে আলেম হওয়ার ইয়াটা থেকে স্বপ্নটা থেকে আস্তে আস্তে করে ইউনিভার্সিটিদের মানে এটা কিন্তু মানে কেউ কিন্তু মোটিভেশন দিচ্ছেন আপনাকে, মানে আপনি বাই নেচার মোটিভেশন পেয়ে যাচ্ছেন। কারণ আপনি দেখতেছেন যে আপনার হ্যাঁ সিনিয়র ভাই চলে গেছে আর কি। এবং আমরা দেখতাম যে এই বছর ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট কে আমাদের মিল্লা থেকে কে হলো, বা কে কোন বিষয়ে পড়তেছে, অমুক ভাই অমুক বিষয়ে গেছে, আমি কোন বিষয়ে যাবো। হ্যাঁ, ক্লাস 9-এর মধ্যে কিন্তু সেট হয়ে গেছে যে আমাকে যাওয়া লাগবে এখানে। তখন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি সম্ভবত এখনও আছে, কারেন্ট ওয়ার্ল্ড ছিল সময় আর কি, তাই না? এগুলি তখন পড়াশোনা করা ইউনিভার্সিটির মানে আমরা আলিমে ওঠার আগেই দেখা গেছে যে এগুলিতে মোটামুটি মাস্টার। আমরা জানি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে ভর্তি হওয়া লাগবে, এইভাবে পড়াশোনা করতে হবে, এই বিষয়ে গেলে এই ফিউচার হবে। এটা কিন্তু ক্লাস 9-10-এ আমরা অলমোস্ট মানে মাস্টার হয়ে গেছি এই বিষয়ে আর কি। নর্মালি যে নর্মাল মাদ্রাসাগুলোতে স্কুলগুলোতে কিন্তু এইরকম চিন্তা থাকে না। বড় জোর জেলা লেভেলের যে প্রতিষ্ঠানটা থাকে সেটাতে আসলে পড়াশোনা করে। তো মিল্লাত যেহেতু একটা সিলসিলা তৈরি হয় আগের থেকেই, এটা দেখে দেখেই আসলে সবাই একটু মোটিভেটেড হয়। তো এটা আপনি যে বলছেন ক্রিটিসিজমের জায়গা থেকে, তো আসলেই
এটা কি পজিটিভ নাকি নেগেটিভ যে মাদ্রাসা থেকে সবাই বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে? এখানে যে বাংলাদেশে তো আলেমদেরও একটা সংকট আছে। Exactly, exactly. বিশেষ করে আমরা যদি বলি যে স্বীকৃত আমরা যে আলিয়া মাদ্রাসা সিস্টেম, সেখানে কিন্তু আলেমদের একটা সংকট তৈরি হচ্ছে। দেখেন, এটা নিয়ে আমার একটা খুব ভালো স্টাডি আছে আর কি, মানে এবং আমি অনেক জায়গায় এটা নিয়ে কথা বলছি। দুইটা দিকই আছে, একটা পজিটিভ দিক আছে যে তারা আরেকটা জগৎ এখানে মানে আবিষ্কার করতেছে, এবং এখানে খুব ভালো কন্ট্রিবিউশন রাখতেছে। আমাদের অনেকেই গিয়ে টিচার হয়েছেন এবং পিএইচডি করতেছেন, পিএইচডি করছেন, ইউনিভার্সিটি টিচার হয়েছেন বা বিসিএস যাচ্ছেন, দেশের জন্য হিউজ কন্ট্রিবিউশন করতেছেন, এটা আছে, এটা পজিটিভ দিক। সিম্পলি আপনি যেটা বললেন যে মূলত তো মিল্লাতের প্রতিষ্ঠা হচ্ছে যেন একদল আলেম তৈরি করা আর কি, এই জায়গাটা কিন্তু গ্যাপ হচ্ছে আর কি। এবং যেটা হয়েছে যে আমি তো প্রায় বলি কথাটা যে 2007 সালে, আমি যদি 6 সালে আমরা নিজেরা কিন্তু আন্দোলন করছি হচ্ছে ফাজিল এবং কাবিল মানের জন্য। আমার মনে আছে যে রোজা রেখে আমরা আসতাম, এই যে বাংলা মোটর পাশেই আছে, এখানে আমরা লম্বা সারাদিন মিছিল করতাম, এবং তখন তো জোট ক্ষমতায়, আমাদের কিন্তু জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে মান দেওয়ার জন্য আর কি। আচ্ছা, তো আনফর্চুনেটলি মান দেওয়ার পরে আলিয়া মাদ্রাসার মানটা নষ্ট হয়ে গেছে আর কি। একসময় কিন্তু ফাজিলে ক্লাস করতো লোকজন, হ্যাঁ, মিল্লাতেই কিন্তু ফাজিল আমি দেখছি যে 2004 সালে ওস্তাদরা করাতেন এবং এক্স্যাক্টলি স্টুডেন্ট থাকতো। এক্স্যাক্টলি এবং আমি দেখছি 2004 সালে সর্বশেষ বা 5 সর্বশেষ আমি দেখছি যে খতমে বুখারি হতো। আমাদের বড় ভাইরা বুখারি শরীফ বড় বড় কিতাব নিয়ে তারা সকাল সন্ধ্যা কিন্তু মানে ক্লাস যে করতেন আর কি। ক্লাসিক কিতাবগুলো এক্স্যাক্টলি বুখারি পড়তেন তারা আর কি। এবং খতমে বুখারি প্রতি বছর এটা বড় অনুষ্ঠান হতো, এবং মিল্লাতের খতমে বুখারিতে দেশের বড় আলেমরা আসতেন। তখন তো আমাদের মন্ত্রীরা ছিল, মুজাহিদ সাহেব আসতেন, নিজাম সাহেব আসতেন, গোলাম সাহেব আসতেন, সাইদি সাহেব আসতেন এখানে। কিন্তু আজকে আপনি যদি দেখেন না, মানে বাংলাদেশের পুরো আলিয়া মাদ্রাসার সাথে আর কি, ইনফ্যাক্ট টাউন মিল্লাতে ফাজিলা দেখবেন যে স্টুডেন্ট হচ্ছে 400-300, ক্লাস করতেছে 20 জন 10 জন। তারা কারা? তারাও কিন্তু মানে মিল্লাদের প্রথম শ্রেণীর মেধাবী ছাত্ররা না, তারা হয়তো কোথাও চান্স পায় নাই। একটা অংশ হচ্ছে এখান থেকে, আরেকটা অংশ হয়তো আলেম হতে চায়, খুব এই সময় খুব কম। তো এটা আমাদের মানে আলিয়া মাদ্রাসাকে ডিস্ট্রয় করে দিছে আর কি। মানে আমি বলি মানটা আমাদের মান নষ্ট করে দিছে আনফর্চুনেটলি। এখন এরপর অনেক চেষ্টা হচ্ছে, এখন এই যে বিশেষ করে বর্তমান যিনি বিসি আছেন, আমি দেখলাম যে উনি চেষ্টা করতেছেন যে কীভাবে রিভাইভ করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ক্ষতিটা অনেক বেশি হয়ে গেছে আর কি। মানে পারিপার্শ্বিক অবস্থা এবং বাংলাদেশের আর্থসামাজিক বিভিন্ন কারণে আসলে এটা এক্স্যাক্টলি মানে ওই জায়গায় ব্যাক করাটা অনেক কঠিন। তারপরেও একটা লেভেল পর্যন্ত উন্নত করার হয়তো উন্নতি করার একটা সুযোগ থাকতে পারে, যেটা আমরা দেখছি যে এখন কমি মাদ্রাসা এই সংকটটা কিন্তু অত্যাসন্ন মনে হচ্ছে। এবং অলরেডি আমাকে অনেকে, আমি তো গত বছর 2022 সালে আমি হাটাজারিতে গেছিলাম, এবং এই যে বাবুনগর মাদ্রাসা যেটা সেখানে গেছিলাম, চরমনাইতে আমি গেছিলাম, এরপরে সারসিনাতে গেছিলাম। সারসিনা কিন্তু এখানে তারা, আমি যদি নামটা ভুলে গেছি, দিনিয়া বা এই ধরনের আরেকটা মাদ্রাসা শুরু করছে, আমি এই মুহূর্তে একদম এক্সাক্ট নামটা ভুলে গেছি, অনেকটা কাউমিরা দলে আর কি। তো আমি হাটাজারি দিকে দেখছি, ওনারাও আমাকে সেম বলছেন যে আমাদের এই মান পাওয়ার পরে কিন্তু এখন সবাই পরীক্ষার চিন্তা করে, যে পরীক্ষা পাস করতে হবে, গাইড টাইড পরে একটা চিন্তা করে আর কি। তো এটা আমাদের মাদ্রাসার যে নেচারটা ছিল, এটা কিন্তু অনেকটা করে দিছে, মানে ডিস্ট্রয় করে দিছে আর কি। আপনি জেনে থাকবেন যে বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য 200 মার্কসের ইংলিশ, 200 মার্কসের বাংলা বা এই ধরনের বিষয়গুলো অনেক বেশি। মানে এখন আপনি একটা ছেলে যে মাদ্রাসা থেকে দাখিল পাস করে, আলিম পাস করে, তাকে কিন্তু অনেক বেশি পড়তে হচ্ছে, মানে পেশাটা অনেক বেশি। ইসলামিক সাবজেক্ট, আরবিক এগুলো পড়তে হচ্ছে, পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো সব পড়তে হচ্ছে। তো ধরেন যে ক্লাস 10 যেটা স্কুলে পড়ে, তার যদি মানে আমার একদম এক্সাক্ট সংখ্যাটা মনে নাই, তার যদি 11টা বিষয় পড়তে হয় বা 12টা বিষয় পড়তে হয়, মাদ্রাসা যে পড়তে 17টা বিষয় পড়তে হচ্ছে। তো এটা কিন্তু মানে একটা এক্সট্রা পেশা তৈরি করতেছে। আর এখানে আমাদের পরিবর্তন দরকার আর কি। আমি জানি না সেই পরিবর্তনটা কীভাবে হবে। এখানে আমাদের শিক্ষাবিদদের যারা এখানে এক্সপার্ট, তাদের এটা নিয়ে কাজ করা দরকার আর কি। কিন্তু আমি সিরিয়াসলি বলতে চাই, দূর থেকে যতটুকু দেখি বা এখন দেশে আসার কারণে বা আমাদের সাথে টিচারদের যে যোগাযোগ আছে, ছাত্রদের যোগাযোগ আছে, এই জায়গা থেকে যদি বলি যে আলিয়া মাদ্রাসার একটা মানে মারাত্মক একটা মানে নেগেটিভ একটা হয়েছে, মানে নেগেটিভ ডেভেলপমেন্ট হয়েছে আর কি। হ্যাঁ, এবং অবশ্যই এটার জন্য দায়ী যে 15 বছর একটা সুশাসক এখানে ছিল। মাদ্রাসায় পড়লে আদৌ চাকরি হবে কি না, মাদ্রাসায় পড়লে কি হবে, এটা নিয়ে খুব হতাশা ছিল আর কি। তো এই ব্যাপারটাও আছে। কিন্তু মাদ্রাসার পরিবেশে মানে অনেকেই ইবাদত বন্দি করতে অনেক সময় ভয় পেতে হয়েছে, নির্যাতন শিকার হইতে হয়েছে, ওরকম প্রোগ্রাম করা যায় না, অনেক বিষয় ছিল আসলে। আরেকটা বিষয় অ্যাড করি এখানে, আপনি দেখবেন যে এখন কিন্তু মাদ্রাসাতে আরবি প্রভাষক, মুহাদ্দিস, মুফাসসির, প্রিন্সিপাল পাওয়াটা খুব মানে যোগ্য প্রিন্সিপাল পাওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে গেছে। আরবি প্রভাষক পাওয়া যাচ্ছে না, নিবন্ধনে পাস করতেছে না, পাস করলেও দেখা যায় যে আসলে আরবি পারতেছে না। এবং আমাকেও
রিসেন্টলি আমাদের একজন শীর্ষ নেতা আমাকে বলতেছিলেন যে আরবিতে কথা বলবে, আমি লোক খুঁজে পাচ্ছি না। একজন ফরেন গেস্ট আসতেছে আরবিক কান্ট্রি থেকে, আমি শীর্ষ মাদ্রাসা টিচারদেরকে আসতে বললাম যে আপনারা আসেন, কিন্তু উনি বলতেছে যে আমি তো মোটামুটি কথা বলতে বলতে আমার একটা ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, অন্তত মানে চালা নিতে পারা যায়। কিন্তু সে ইনফ্যাক্ট এটাও উনি বলছেন যে মদিনা থেকে পড়ে আসছে, আজহার থেকে পড়ে আসছে, সে পারতেছে না আর কি। আমার মনে হয় যে কোয়ালিটির জায়গাটা একটা ফল করছে আর কি, বিভিন্নভাবে আর কি। তো তারপর তো অ্যাডমিশন জার্নি শুরু হলো। অ্যাডমিশনের আগে কি কোচিং করা লাগছে নাকি? অ্যাডমিশনে জি আমি তো যে ফোকাসে কোচিং করছিলাম, ফার্মগেট ব্রাঞ্চে, এখানেই আমি কোচিং করছিলাম আর কি। সেটা সে সময় কেমন পড়াশোনা করতে হয়েছে? না তখন তো মানে যেটা হয় ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে সবার ক্ষেত্রে হয়েছে যে সব বাদ দিয়ে মানে হলো যে মানে খাওয়া দাওয়া। আমার মনে আছে তখন আমাদের ঈদ ছিল, আমি ঈদে দুপুরের দিকে চলে আসছি ঈদ করে আর কি, বা হয়তো পরের দিন চলে আসছি, একদম এক্সাক্ট মনে নেই এখন আর কি। কুরবানি নিয়ে ছিল, কিছু গোস্ত নিয়ে চলে আসছি বাসায় একা একা, যে মানে পড়তে হবে, সময় নষ্ট করা যাবে না। এটা একটা মানে এটা বাংলাদেশের জন্য একটা মানে ইউনিক বিষয় আর কি, যে অ্যাডমিশন টেস্টের সময় আমরা যেভাবে পড়াশোনা করি, এটা একটা মানে অন্যরকম বিষয় আর কি। তারপরে কোন সাবজেক্টে চান্স পেলেন? এরপর তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি বাই চয়েস নিছিলেন? এইটা ওই যে বললাম না, ক্লাস 9-এ আমাদের সাবজেক্ট অনেকটা ঠিক করা ছিল, মানে ওই সময় থেকে আপনাদের মাথায় এগুলো আছে যে কেমন পাবলিকেরটা আমার একটা চয়েসের মধ্যে ছিল তখন থেকে আর কি। তো তখন যে সাবজেক্ট আমার নেওয়ার সুযোগ ছিল, তখন আদার্স বিষয়গুলো ছিল, তো আমি বললাম যে ঠিক আছে আমি পাবলিকেরটা নিয়ে আর কি। কেমন রেজাল্ট করেছিলেন? এটা ছিল মানে পাবলিকেট, আপনারা জানেন যে পাবলিকেট এখন ইনফ্যাক্ট এখন খুব একদম টপ সাবজেক্ট চলে আসছে, টপ মিডলের মাঝখানে আর কি। না ওই যে এখন যেটা হয় যে যারা খুব ভালো করে বিশ্ব মাদ্রাসা থেকে, ওরা কিন্তু ল নেই, পাবলিক এক্সপ্লেনেশন বা এরকম কিছু সাবজেক্টে নিয়ে থাকে আর কি। তো মাঝখানে তো মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কিছু রেস্ট্রিকশনও ছিল, সব সাবজেক্ট আসলে পেত না, মানে কিছু কজ দেখিয়ে আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের সময় এটা একটা বড় আন্দোলন হয়েছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। এবং বড় একটা আন্দোলন হয়েছিল যে ইনফ্যাক্ট আমাদের বেস থেকেই এই সাবজেক্টগুলো দেওয়া শুরু হয়েছে কিছু কিছু করে আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপরেও সম্ভবত জার্নালিজম বা এই ধরনের দুইটা সাবজেক্ট দিত না আর কি, বাংলা। কিন্তু আমাদের সময় ইকোনমিক্স দেওয়া শুরু হয়েছে, লয়ে তো আগে থেকেই ছিল, ল তো সমস্যা হয় নাই, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অফ করে দিয়েছিল আমাদের সময় আর কি। ঠিক আছে। তো ওইটা আন্দোলন করে আমাদের বেচে মিল্লাত থেকে মনে হয় তখন 5th আমাদের বেচ মেহেদি, এরপরে মহসিন ছিল, ওরা দুই ভাই, আমাদের শ্রীপুরে বাড়ি আর কি, তারা রিড করছিল কোর্টে। তো এগুলো হিউজ হয়েছে তখন, আন্দোলন হয়েছে আর কি। এরপরে আপনার আন্দোলন হওয়ার পরেই হলো, আমরা যখন ইউনিভার্সিটি ঢুকছি সময় 2007 সাল, মানে 8-এর শুরুতে আর কি। হ্যাঁ, তখন সেনা শাসন চলছে বাংলাদেশে আর কি, ওই যে তত্ত্বাবধায়ক সরকার যেটা আর কি হলো ফখরুদ্দিন সাহেবের সময় আর কি। তো এটা লম্বা ঘটনা, ওদিকে মনে না আজকে না যায়। তো এখন ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হওয়ার আগে আরেকটা বিষয় আমরা একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কথা শুনলাম, এখন ছাত্র রাজনীতির সাথে আপনি যুক্ত ছিলেন কিনা? জি, আমি তো ছোটবেলা থেকে সম্ভবত ক্লাস 5-6 থেকেই ছাত্র শিবিরের সাথে আসা যাওয়া করতাম। আমাদের গাজীপুর শহর শাখা ছিল তখন, এখন গাজীপুর মহানগরী শাখা, তখন গাজীপুর শহর শাখা ছিল আর কি, ওইখানে কাজ করতাম। তখন কর্মী ছিলাম গাজীপুরে থাকা অবস্থায়। এরপর তামিল ক্লাস কর্মী হয়েছে ক্লাস 8-এ আর কি। আচ্ছা, ক্লাস 5 থেকে মানে উঠা বসা করি, শিবিরের সাথে বসি, ভালো লাগে, কথা শুনে, আমাদের অনেক আদর করে। ঠিক আছে। তো ক্লাস 8-এ এসে সিরিয়াসলি যে না এখন তো কাজ করার সময় আর কি, আমাদের এক দায়িত্বশীল যারা ছিল তারা আমাদের দল না, ঠিক আছে আগে আসতে হবে আর কি। মানে শিবির পছন্দ করা বা শুরু করা কোত্থেকে শুরু হলো, কিভাবে? দেখেন আসলে মানে শিবির যারা ছোটবেলা থেকে করছে আর কি, আমার কাছে মনে হয় একটা বড় অংশের হচ্ছে যে অ্যাট্রাকশন। ঠিক আছে, যে শিবিরের ভাইরা এত সুন্দরভাবে কথা বলে না, কথা বলে আবার খোঁজখবর নেই, বাসায় আসতেছে, ঠিক আছে, বই দিচ্ছে, বই পড়াচ্ছে। আমার কাছে মনে হয় যে শিবির যারা করে এখনো যারা করে, এই জায়গাটা থেকে শুরু হয় আর কি, সম্পর্কের জায়গাটা, যে আপনাকে কেউ এসে এক্সট্রা কেয়ার করতেছে। আর মানুষটা ছোটো, তাই না, ক্লাস 5-6 ছিল, আমরা তখন কি মানে আমরা তখন এত কিছু বুঝি না আর কি, যে রাজনীতি কি, এটা কি, সেটা কি, তাই না। আমি দেখতেছি যে আমাকে একজন কেয়ার করতেছে, এটা হচ্ছে শিবির একটা ইন্টারনাল বিউটি আর কি। এরপরে প্রোগ্রামে বসতেছি, খুব চমৎকার করে দাস দিচ্ছে। আমার মনে আছে যে তখনকার দাসগুলো মনে হলো যে না একদম মানে একজন মানে একটা সেই স্পিরিট না,
কিন্তু হয়তো ওই ভাইটা হয়তো বা আমাদের সাথে কখনো পড়ে নেই। আমার মনে আছে আমাদের আবু তাহের ভাই ছিল, সম্ভবত জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, চমৎকার দাঁড় দিত আর চমৎকার কথা বলতো। এবং আমার কাছে মনে হয় যে আমরা অনেকেই আমার মতো আর কি, যে এই চমৎকার কথা শুনিয়ে আমরা বলছি যে না এরকম তো মানে ভালো মানুষ, ভালো কথা বলে আর কি, দেখি তার মধ্যে কী আছে আর কি, মানে নিজের অজান্তে আসলে এসব অজান্তে ঘটনার সাথে একটা জড়িয়ে ভালোবাসা যাওয়া। ভালোবাসা তৈরি হয়ে যাওয়া আর কি। আপনার ফ্যামিলি আমার রাজনৈতিক তো কোনো অ্যাফিলিয়েশন আছে? না, খুব বেশি পলিটিক্যালি অ্যাক্টিভ ফ্যামিলি না। আমার আব্বা তো মাদ্রাসা টিচার বললাম আর কি, মা তো গৃহিণী, আমরা 2 ভাই, ছোটো ভাই আছে আমার, এই তো ছোটো পরিবার আমরা আর কি। তামিরুল মিল্লাত যে জামাতের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সারা বাংলাদেশে এবং মানুষ জানে, তো সেই ক্ষেত্রে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ইয়ে ছিল কিনা? না, আমরা আসলে জামাতের প্রতিষ্ঠান হিসাবে মানে আমি তো এত কিছু জানতাম না, জামাতের প্রতিষ্ঠান না কি আসলে জানতাম না তখন আর কি। আব্বা চিন্তা করছে যে না, একটা টপ মাদ্রাসা, ছেলেটাকে দেই, হয়তো ভালো কিছু করতে পারবে জীবনে বা ভালো আলেম হতে পারবে। কিন্তু যেটা বললাম যে আলেম হওয়ার এটা তো মানে হ্যাঁ, আমরা পরবর্তী আমির পাশ করছি, কিন্তু মানে আমরা আলেম বলতে যেটা বুঝি আর কি, তাই না, একদম ট্রেডিশনালি ওইখানে তো থাকা হয় না। আব্বা মনে করছে যে না ঠিক আছে, ছেলেটাকে দেই। একসময় আব্বাও পরে চিন্তা করতো যে না ঠিক আছে, তাহলে ইউনিভার্সিটি পড়ুক, ঠিক আছে। আপনাকে একটা মজার গল্প বলি এখানে, ফাজিলে আমি ভর্তি হব, ইউনিভার্সিটি তখন চান্স পাইছে? হ্যাঁ চান্স পাইছি, ইউনিভার্সিটিতে পড়তেছি আমি তখন। ফাজিল পরীক্ষা দেবো, আব্বা দিতে দেবে না। তখন একটা ঝামেলা ছিল যে যদি 2টা আপনি একসাথে কন্টিনিউ করেন তাহলে একটা বাদ হয়ে যাবে, মানে জবের ক্ষেত্রে বিশেষ করে ইউনিভার্সিটির হইতে গেলে আর কি। যদিও তো তখন খুব বেশি ইউনিভার্সিটির হওয়ার ইচ্ছা ছিল না, তারপরেও আব্বা বলতে দরকার নেই, একটাই ভালো করে করো আর কি, ঠিক আছে। আমি আব্বাকে কিন্তু না জানাই ফাজিল করছি আর কি, ঠিক আছে। এরপরে তখন আমার মিল্লাতের সংগঠনের দায়িত্ব, আমি তখন মিল্লাতের জিএস সম্ভবত আমি যদি বলতে করি জিএস, বা এরপরে তো আমি বিপি হলাম বা সভাপতি হলাম এখানে আর কি। তো তখন তো সভাপতি আমার মানে কামিল কন্টিনিউ করতে হবে। আর আপনাকে আরেকটা মজার বিষয় বলে রাখি এখানে, যে আমি কিন্তু ইউনিভার্সিটিতে হলে কখনো ছিলাম না, তাই এই পুরো টাইমটা মিল্লাতে ছিলাম, মানে অলমোস্ট প্রায় থার্ড ইয়ার পর্যন্ত। হ্যাঁ, তো তার মানে আপনি ওই যে কি বাস যায় এখানে, খনিকা ওই সময় থেকে খনিকা নাম ছিল? খনিকা নাম ছিল, হ্যাঁ তখন থেকে খনিকা নাম ছিল আর কি। এই খনিকা বাস দিয়ে আসা যাওয়া করতাম। শুধু 1 বছর ছিলাম মানে 4th ইয়ারে উঠে কিছু সময়, এবং মাস্টার্স করছি আমি এখানে থেকে, এই ফার্ম গেটে আমাদের, আমি তখন এই থানার সভাপতি ছিলাম শিবিরের, ফার্ম গেটে? হ্যাঁ তেজগাঁও থানার সভাপতি ছিলাম। তেজগাঁও থানায়? হ্যাঁ। তো আপনাদের সংগঠন শুরু হয়েছে হচ্ছে আপনি বলছিলেন ক্লাস 5 থেকে আসা যাওয়া, এইটা গিয়ে সম্ভবত কর্মী হয়েছেন। হ্যাঁ, কিভাবে হয়েছেন, কার ধার ধরে হয়েছেন মনে আছে কিছু? ওই তো যেটা হয় শিবির যে মানে সিলেবাস বই পড়া বা রিপোর্ট রাখা বা ফর্মাল যে প্রসিডিওর শিবিরে আছে ওইটা শেষ করার পরে তো ক্লাস 8-এ কর্মী হওয়া। এরপর মিল্লাতে আসলাম। মিল্লাতে আমি তখন খুব ছোট ছিলাম, খুবই ছোট, মানে দেখতে শুনতে খুবই ছোট আর কি। তো আমাকে আপনি এখনো আপনার বয়স যে বেশি বোঝা যায় না এইসব করলে। জীবনের বয়স মানে জীবন চলে যাচ্ছে আর কি। তো আমি তখন খুব ছোট সাথী ছিলাম আর কি। আমাকে সবাই বলতো মানে সাথীদের মধ্যে সবচেয়ে ছোট আর কি, বলতো যে পিচ্ছি সাথী আর কি, ঠিক আছে। এবং অনেক গল্প আছে পিচ্ছি সাথী হওয়া নিয়ে। সাথী তো আমার বানাবে না, যে ছোট ছোট মানুষ, ঠিক আছে, ইয়ে হবে আর কি, ঠিক আছে। মানে মানে একটা লেভেল পর্যন্ত বুঝ এবং ইয়ে থাকতে হয়, বা দেখতেও যেন একটু ইয়ে মনে হয়। তারপরে এই দেখতে ছোট, এই কারণে আমার অনেকগুলো ইন্টারেস্টিং গল্প আছে, আপনাকে জাস্ট এখন মনে পড়লো। এটা 2003 সাল সম্ভবত, বা 4 সাল, 3 বা 4, হ্যাঁ এরকমই আর কি, 3-4 যে কোনো একটা সালে সম্ভবত, 4ই মনে হয়, 4-এ। আচ্ছা, শিবির সদস্য সম্মেলন হবে এই যে পল্টন ময়দানে আর কি। হ্যাঁ, আচ্ছা, তখন তো ওপেন হচ্ছিল তখন, হ্যাঁ তখন তো জোট সরকার, তখন তো সব কিছু মানে এখন যেভাবে এখনকার তখন ভালো, তখন আমরা গভর্নমেন্টে আর কি। তো আমাদের সেলিমউদ্দিন তখন কেন্দ্রীয় সভাপতি শিবির মহানগর উত্তরে, যিনি আমির এখন আর কি। আর মাসুদ ভাই তখন সেক্রেটারি জেনারেল আর কি। আচ্ছা, আমি আসলাম 4-এর সদস্য সম্মেলনে আমার হিসেবে, ভলেন্টারি হিসাবে আর কি। আমি তখন মহানগর উত্তরের মানে উত্তরের তখন সাথী আর কি। আসলাম, সম্ভবত শৃঙ্খলা বিভাগ আমাদের দায়িত্ব ছিল তখন আর কি। মাসুদ ভাই আমাদেরকে নিয়ে বসলো। মাসুদ ভাই তখন সেক্রেটারি জেনারেল আর কি। মানে যারা ভলেন্টিয়ার তাদেরকে নিয়ে বসে ডিরেকশন দেওয়া যে কীভাবে কাজ করতে হবে। মাসুদে বললো যে এই ছেলে তো খুব ছোট, ওকে তো রাখা যাবে না, শৃঙ্খলা তাকে রাখা যাবে না, ঠিক আছে। কি হয় না হয় কোনো একটা, ভাইয়া তোমার ছুটি, আচ্ছা আমি তো কান্না, ঠিক আছে। তখন আমাদের মহানগরী উত্তরের সেক্রেটারি ছিল আব্দুল কদির জোয়েল ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি বললাম জোয়েল ভাই আমি যাবো না, আমি তো থাকবো এখানে, আমি সদস্য সম্মেলন। তখন কেমন লাগতেছে যে আমাকে বাদ দিয়ে দিচ্ছে? হ্যাঁ, আবেগের বিষয় ছিল। উনি চিন্তা করছে যে শৃঙ্খলা বিভাগ তো একটু মানে ম্যাচিউর হওয়া লাগবে আর কি।
সেম ঘটনা 5 সম্ভবত ঘটছে, মানে সেম ঘটনা আর কি, যে এই ছেলে মানে ছোট ছেলে আর কি, ঠিক আছে। আমি ক্যাম্পাসে খুব অ্যাক্টিভ ছিলাম আর কি। বাংলা স্যারের কথা আপনাকে বলতেছিলাম কিছুক্ষণ আগে। বাংলা স্যার বলতো কি যে এই ছেলে একসময় শিবির কেন্দ্রের সভাপতি হবে আর কি, ঠিক আছে। মানে মানে ইয়ে করতো, মানে এটা একদিন না, মানে ইয়ে করতো, মানে ক্লাসে উঠাই দিয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা এটা তো মাঝে মাঝে রাগ করে বলতো যে এত অ্যাক্টিভ হওয়ার কি আছে, ঠিক আছে। আচ্ছা। বলতো যে এই যে কেন্দ্রের সভাপতি চলে আসছে, মানে বেশি অ্যাক্টিভ থাকার অ্যাক্টিভ কারণে থাকার কারণে আর কি উৎসাহ দিত। আমি জানি না, হয়তো রাগও করতো যে এত তুমি অ্যাক্টিভ কেন আর কি, ঠিক আছে। ক্লাস 9-এ পড়ো, 10-এ পড়ো। আমাদের খুরশিদ ভাই ছিল মিলাতের সভাপতি আর কি 2004-এ। তা আমি তখন ক্লাস 10-এ পড়ি, তো উনি থানার সভাপতি, আমি তখন হয়তো ওয়ার্ডের পর্যায়ে কাজ করি আর কি, ওয়ার্ডের বাইতুল সম্পাদক বা সেক্রেটারি, বাইতুল সম্পাদক হয় এরকম আর কি। তো আমার মনে আছে যে তখন থেকেই মানে আপনার থানার অনেকগুলো কাজ আমি করতাম আর কি, ঠিক আছে। তখন কম্পিউটার কম্পোজ করা লাগতো, শুধু বলতে যেটা করে নিয়ে আসো আর কি। তো এই কারণে হয়তো টিচাররা বলতো যে না এই তো খুব বেশি অ্যাডভান্স আর কি। দেখতে ছোট ছোট ক্লাসে পড়েন না, কিন্তু কাজ করেন অনেকে, এই জন্য। সাথী শপথকার কাছে নিয়েছিলেন মনে আছে? সাথী সভাপতি ছিল আব্দুর রহমান ভাইয়ের কাছে। উনি তখন মহানগরের সভাপতি ছিল। উনি এখন নিউজিল্যান্ডে আছেন আর কি, নিউজিল্যান্ড সংগঠনের দায়িত্বে আছেন, আমি যদি ভুল না করি এখন আর কি, ব্যারিস্টার। এটা মানে 3 সালে, কোন 3 ক্লাসে? সালে ক্লাস 9-এ, ক্লাস 3 9 সালে 1 অক্টোবর, 1 অক্টোবর। আচ্ছা আচ্ছা, 3-এর 1 অক্টোবর। 1 অক্টোবর। তারপর সদস্য হয়েছেন সদস্য 7 সালে, 7। এই সময় কেন্দ্রীয় সভাপতি হচ্ছে তখন মাসুদ ভাই কেন্দ্রীয় সভাপতি। আচ্ছা, ওই পল্টন ময়দানের ঘটনা আশেপাশে আর কি 1 বছর। হ্যাঁ, পল্টনে তো 4-5, এরপরে তো মাঝখানে গেছে। সদস্য শপথ নিতে গিয়েও সমস্যা হলো যে আমি ছোট, মানাবে না যে ছোট ছোট ছেলে সদস্য হবে কী হবে আর কি, ঠিক আছে। মানে আমি ছোট, দেখতে ছোট, বয়সে ছোট, এই কারণে জীবনে অনেক জায়গাতে আমি মানে ইয়ে হয়েছে, মানে কি বলে এটাকে, ঠিক আছে। এখনও অনেক জায়গায় হয় আর কি, যে হাফিজ তো ছোট মানুষ, ঠিক আছে, মানে ইন্টারেস্টিং আর কি, তো বয়সে ছোট আর কি। আপনি যে ধরেন, আপনি তো শিক্ষক, ইউনিভার্সিটি আলোচনা যাব, তো এরকম হয় না যে আপনার স্টুডেন্ট মনে করেন? আর এটা তো মানে মারাত্মক। একদিন হয়েছে কি, আমি তো তার্কিতে বাসে আসতেছি, এক বেশ বয়স্ক মানুষ, উনি বলতেছে যে আমি তো আমাদের ফ্যাকাল্টিতে যাবো, আমার নাম বলতেছে যে আমাদের হচ্ছে ইকোনমিক অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড ফ্যাকাল্টি, ওই বিল্ডিংটা কোথায়, বললো যে ওইখানে। বললো যে কীভাবে যাবেন, বলে চলেন এইভাবে যাবে, আমার সাথে চলেন, আমি যাচ্ছি এখানে। তো আমাকে বলতেছে যে আপনি কোন ক্লাসে পড়েন, মানে কোন ইয়ারে আর কোন ইয়ারে। আমি বললাম যে ইয়ারে তো পড়ি না, আমি তো এখানে পড়াই। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, মাঝখানে সে বলতেছিল আবার যে আমি তো এখানে মাস্টার্সের ক্লাস শুরু করবো ইয়াতে, মাস্টার্স মানে আমার তার্কিতে আবার একটা সিস্টেম আছে, তার্কিতে সবাই মাস্টার্স করতে পারে না। আচ্ছা, মাস্টার্স এবং পিএইচডি এখানে হায়ার এডুকেশন, মানে ইয়া কি বলে এটাকে, গবেষণা আর। তো মাস্টার্স বয়স যে কোনো বয়সে পড়তে পারে। আমি যখন আনকারায় ছিলাম, পিএইচডি করছিলাম, আমাদের ক্লাসে তখন প্রায় মানে আমাদের ইয়ারে বা আমাদের কোর্সগুলিতে তখন প্রায় 30-40 জন কোর্স করতো পিএইচডিতে, বিশাল হলরুমে আর কি। এবং সেখানে এমন লোকও আসতো যে দাদা বয়সে আর কি, ঠিক আছে। একদিন আমি বলতেছি যে আপনি কি এখানে, ওইখানেও কি আপনি জুনিয়র ছিলেন? হ্যাঁ ওইখানে জুনিয়র ছিলাম, এক্স্যাক্টলি। তো আমি বললাম যে আপনি কি, আপনার কেউ মেয়ে কি এখানে পড়তে আসছে, বা আপনার নাতি বা কেউ? বলছে না না, আমি তো করতে আসছি, ঠিক আছে। আজ যেটা বলতেছিলাম বাসে, তো সে বলতেছে যে আমি তো মাস্টার্স করতে আসছি। আমি কোন ডিপার্টমেন্টে, বললো যে পাবলিক আর্টে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বললো যে, আমি বললাম যে আজকে কি ক্লাস আছে? বলছে হ্যাঁ, কারণ আমার ওদিন মাস্টার্সের ক্লাস ছিল। আচ্ছা আচ্ছা, আমি বললাম যে কোন কোন কোর্স করছে, তো আপনার কোর্সে মিলে কিনা জিজ্ঞেস করে হ্যাঁ জানতে চাচ্ছে যে সে বললো যে ওই কোর্স। আমি ও আচ্ছা, আমি তাকে কিছু বলে নেই আর কি। তারপর আমরা নামছি, নামার পরে সে বলতেছে যে আপনি কোন ইয়ারে পড়েন, মানে অনার্সে কোন ইয়ারে পড়েন? আমি বললাম যে আমি তো অনার্সে না, আমি তো এখানে পড়াই। টিচার হচ্ছে? হ্যাঁ। ও আচ্ছা, খুব ভালো। তো আমি বললাম ঠিক আছে, চলেন আপনাকে নিয়ে যাই, আপনি আমার কোর্সে কতক্ষণ পরে মানে ক্লাস শুরু করবো। সে তো অবাক যে এই হলো অবস্থা। তো ওই যে বলছিলেন যে সংগঠনের সাথে সময় দিচ্ছিলেন, তো মিল্লাতের যেই কালচার, ছাত্র সংসদ নির্বাচন সহ, এখানে আপনার কোনো দায়িত্ব ছিল কিনা? আমি তো জিয়েছিলাম, পরে বিপি ছিলাম ছাত্র সংসদের আর কি, 2008, 9, 10 এই 3 সেশনে আর কি। তখন আপনার দায়িত্বও ছিল এখানে শিবিরের? হ্যাঁ, আমি সেক্রেটারি থেকে অবস্থা জিয়েছিলাম আর কি, আচ্ছা। নির্বাচিত জিয়েছিলাম তখন আর কি। তখন তো আমাদের ইলেকশন হতো, হ্যাঁ। এরপরে তো ইলেকশন বাদ হয়ে গেল, এরপরে তো মানে এটাকে কী বলে, বাই পোস্ট, এখন সভাপতিরা বিপি হচ্ছে, মানে বিপি হয় আর কি, আচ্ছা, সেক্রেটারি জিএস। এখন
তারপরে আপনার যে পড়াশোনা মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিন পাবলিক একটা পড়ছেন, সেই সময়টাতে কেমন পড়াশোনা করেছেন? অন্যদের মতোই নাকি এই যে গাজীপুর থেকে আসা যাওয়া করতে করতে তোমার জীবনের অর্ধেক সময় শেষ হয়ে যাওয়ার কথা? অ্যাকচুয়ালি আমি যখন অনার্সে পড়ছি, অনার্সে আমি আসলে খুব বেশি পড়াশোনা করিনি, এটা আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা, কারণ তখন প্রচণ্ড বিজি থাকতাম। মিল্লাতের তখন দায়িত্ব, মানে মিল্লাত তখন বিশাল বিশাল অ্যারেঞ্জমেন্ট। এখানে শুধুমাত্র সংগঠন না, এখানে প্রশাসনিক অনেক কাজ করতে হয় সংগঠন, মানে আমাদের বিপিএম ছাত্র সংসদকে আর কি। তো আমি শুধু ক্লাস করতে যাইতাম, ক্লাস শেষ করে আবার মানে ব্যাক করতাম আর কি। হয়তো সপ্তাহে তখন 3 দিন ক্লাস থাকতো, সকাল থেকে সন্ধ্যা। ওই 3 দিন বা 2 দিন, অলমোস্ট 2 দিন থাকতো হয়তো সকাল থেকে সন্ধ্যা, বা কখনো একদিন, কোনো কোনো সেমিস্টার একদিন। ওই দিন শুধু ক্যাম্পাসে দেখা হতো, হাফ ক্লাস থাকলে ক্লাস করে আমি চলে যেতাম আর কি। ঠিক আছে। আচ্ছা। তো এই জন্য অনার্সে আমার পড়াশোনাটা মানে খুব বেশি হয় না আর কি। ঠিক আছে, বা মাস্টার্সে, কারণ তখন আমার ইউনিভার্সিটি টিচার হবো আমার আগ্রহ ছিল না আর কি। তখন তো বিসিএস বা আপনার ধরেন যে অন্যান্য জবে যাওয়ার প্ল্যান ছিল। একসময় প্ল্যান করতে বিজনেস করবো। ঠিক আছে, এরকম খুব করছে, ডাইভার্স একটা ছিল, মানে একটা সময় আমরা পার করছি অনার্সে থাকা অবস্থায় আর কি। তারপর মাস্টার্স তো ঢাকা ইউনিভার্সিটি। একটু ভালো পড়ছেন নাকি একটু বেশি পড়ছেন? মাস্টার্সে আমরা যখন অনার্স 4th ইয়ারে এবং মাস্টার্সে তখন আমাদের সময়টা কঠিন ছিল আর কি। তখন গণজাগরণ মঞ্চ ছিল আর কি। আচ্ছা, এবং আনফর্চুনেটলি আমি ঢাকা ইউনিভার্সিটি একদিনও মানে নিজেকে খুব সেফ মনে করে ক্লাস করতে পারিনি আর কি। সবসময় একটা লাইফ রিস্ক ছিল আর কি। আমি যখন ফার্স্ট ইয়ার শেষ করলাম, অলমোস্ট ফার্স্ট ইয়ার যখন শেষ করি, তখন আওয়ামী লীগ আসলো এখানে। এবং আওয়ামী লীগের ফার্স্ট টাইমটা আমাদেরকে যত ধরনের থ্রেট দেওয়া যায় ক্লাসে এসে, ঠিক আছে, আমাদের অনেক সহকর্মীরা মানে সহপাঠীরা, আমাদের ফ্রেন্ডরা যারা টিএসসিতে বা হলগুলিতে মানে বিভিন্ন সময়ে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, ফিজিক্যালি থ্রেট দিছে, অনেকে মানে প্রচণ্ড মার দিছে। এরপরে তো আপনি জানেন যে এই যে আব্বার ফাহাদের হত্যাকাণ্ড হলো, এগুলি কিন্তু মানে জাস্ট ওইখান থেকে শুরু আর কি, আমাদের সময়টা থেকে শুরু আর কি। আচ্ছা। আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের একটা গ্রুপ ছিল 4 থেকে 5 জনের আমাদের ক্লাসে আর কি। হ্যাঁ, তো একদিন আমার এক ফ্রেন্ড আসলো, ওমর ফারুক নাম তার আর কি, মিল্লাতে হঠাৎ করে সকালবেলা আসছে। হঠাৎ করে খুব দেখলাম যে তার চেহারাটা খুবই মানে কি বলে এটা, বিমর্ষ অবস্থা। তো বললাম হঠাৎ করে তুমি চলে আসলে, ঘটনা কি? বলে আমাকে বের করে দিচ্ছে হল থেকে। মানে বের করে দিচ্ছে বলতে, আমি যদি আরেকটু থাকতাম তাহলে আমাকে মানে ও বের হওয়ার পরেই ওই দিনেই আমাদের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে, মানে বেঁচে গেছেন আর কি। তো আমার মানে ইউনিভার্সিটিতে মানে হয়তো ইউনিভার্সিটি যদি একটা ভালো পরিবেশ থাকতো এখন যেটা আছে, হয়তো আমাদের একাডেমিক এরিয়াটা আরও ভালো করার সুযোগ ছিল, বা হয়তো আমি এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু নিতে পারতাম। মানে ঢাকা ইউনিভার্সিটি আমাকে মাহরুম করছে জায়গাতে আর কি। এটা আমি খুব সিরিয়াসলি বলি যে শুধু আমাকে না, আমাদের সমসাময়িক সময় আর কি, মানে এত কষ্ট লাগে মানে ওদের মানে গল্পগুলি শুনলে। মানে আমাদের কত ভাইরা যে ফিজিক্যালি হ্যারাসমেন্টের শিকার হয়েছে, মানে হ্যারাসমেন্ট মানে কোন পর্যায়ে, আমি অনেককে চিনি যাদেরকে ছাদ থেকে ফেলা দিয়েছেন আর কি। ঠিক আছে, হাত পা ভেঙে গেছে। আমি আমাদের একজন ভাই ছিল ঢাকা, তার কাছে পিএইচডি করতে গেছিল, রাকিব ভাই, তাকে এত মারছে যেটা মানে অকল্পনীয় আর কি। সে এখনও স্বাভাবিক না। আমি কিন্তু এটা কোনো মানে বলতেছি না, মানে ধরেন যে রাস্তাঘাটে মারছে বিষয়টা এরকম না, পুলিশ মারছে এরকম না, ছাত্রলীগ মারছে তাকে আর কি। এবং সেটা খুব কমন প্যাটার্ন ছিল, ধরে কোনো একটা সন্দেহ করে নামাজ পড়ে, অথবা কোনো একটা ফেসবুক পোস্ট লাইক করেছে ইসলামিক, অথবা সন্দেহজনক মনে হয়েছে ইসলামিক, তাকে ধরে মানে সারা রাত নির্যাতন করে, এটা হল প্রভোস্ট প্রক্টরের মধ্যে দিয়ে পুলিশে দিয়ে দেওয়া একটা কমন ব্যাপার ছিল। আমাদের কত বেশি মানে সহপাঠীরা এইভাবে টর্চারের শিকার হয়েছে আর কি। আমি যদি বলেন না আমাকে যে জীবনে যদি একটা বিষয় ক্ষমা না করি আর কি, তাহলে কোন বিষয় হতে পারে? মানুষ তো সব ক্ষমা করে দেয় না। মানে কোনো ব্যক্তিকে আমি মানে ব্যক্তির প্রতি আমার মানে না, মানে কোনো ব্যক্তিকে আমি ক্ষমা করবো না তা বলতেছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে সিস্টেমকে ক্ষমা করবো না আমি। কারণ আমার মতো আরও হাজার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টদেরকে, অন্যান্য ইউনিভার্সিটি সেম, ঢাকা ইউনিভার্সিটিটা ইনফ্যাক্ট হয়তো অনেক ক্ষেত্রে বেশি হয়েছে। এই সিস্টেমগুলো ক্ষমা করবো না, যে সিস্টেম আমাদেরকে একটা পড়ালেখার পরিবেশ দিতে পারে না আর কি। আমাদেরকে মানে আপনি চিন্তা করেন যে আমি টঙ্গী থেকে আসতেছি ক্লাস করার জন্য, মানে আমি ইউনিভার্সিটিতে গিয়ে যে টিএসসিতে বসে খাওয়া দাওয়া করবো, এবং আমি আপনাকে একটা কষ্টের কথা বলি, আমি আমার জীবনে মানে আমার ইউনিভার্সিটি লাইফে মধুর ক্যান্টিনে ফার্স্ট গেছি হচ্ছে এই যে 5ই আগস্টের পরে। ওইখানেই তো সব আলটিমেটলি আমি মধুর ক্যান্টিনের সামনে দিয়ে যাবো, এটা আমাদের তখন মানে একটা ভয়ের কারণ ছিল আর কি। টিএসসিতে সেম আর কি, আমরা আসতাম কোনো রকম এসে ক্লাসটা করে
হয়তো ওই যে মামা রেস্টুরেন্ট আছে না ওই যে ইয়েতে, যেদিন Milk-এ? দুপুরে খাওয়া লাগতো আমাদের, ওখানে আমরা খাওয়া দাওয়া করতাম। বা ধরেন যে পুরান ঢাকায় চলে যেতাম আমরা, এরপর পরমাণু গবেষণা কেন্দ্রের ভিতরে ক্যান্টিন আছে, এখানে খাওয়া দাওয়া করতাম। বাংলা একাডেমিতে আছে। বাংলা লাইব্রেরি আমি খুব পার্সোনালি যাইনি, পাবলিক লাইব্রেরিতে একটা আমরা এদিকে খাওয়া দাওয়া করতাম, একদম কদাচিৎ হতো সেন্ট্রাল লাইব্রেরির সামনে। এখানেও আবার রিস্ক ছিল যে কখন কি হচ্ছে না হচ্ছে, মানে একটা ভয়ের সংস্থার মধ্যে ছিল আসলে আর কি। মানে মনটাই একটা ছোট হয়ে থাকতো, ছোট হয়ে থাকতো, সবসময়। এক্স্যাক্টলি কি হলো, কি না হলো। এক্স্যাক্টলি মানে এক ধরনের মানে কি বলে এটাকে, পরদেশি বা এলিয়েন মনে হতো নিজেকে এবং আসলে। মাস্টার্স আমরা যখন করছি তখন তো গণজাগরণ মঞ্চ চলে, ওই সময়টা আমাদের জন্য খুবই রিস্ক ছিল। তখন শিবির করে শিবির আর আমি তো মানে সে তখন থেকে আমার মানে সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ ছিল। আমি সেই 2010 সাল থেকে বা 11 সাল থেকে, ইনফ্যাক্ট 11 সাল থেকে তো আমার ফেসবুকে সবই আছে, মিছিল মিটিং সব ছবি টবি আছে আর কি। তো এটা একটা মানে একটা খুব মানে খুব খারাপ সময় আমাদের জন্য গেছে আর কি জীবনে। মানে জীবনে যদি খারাপ সময় বলেন না, তাহলে আমার ইউনিভার্সিটি লাইফে মানে থাকে না যে ইউনিভার্সিটি একটা খুব রোমাঞ্চকর একটা এক্সপিরিয়েন্স। এখানে একটা হিউজ নেটওয়ার্কিং হবে সবার সাথে, একটা মানে ফ্রি। আমরা তো এখন টিচার, আমি তার কিন্তু দেখি যে একটা ফ্রি এনভায়রনমেন্ট আর কি, যে সবাই তার প্রতিবার সে বিকাশ করবে এসে টিচারদের সাথে একটু রিলেশন থাকবে, এক্স্যাক্টলি মানে বড় ছোট সিনিয়র জুনিয়রদের একটা আমরা ইয়ে থাকবে। শুধু আমি খুব পার্সোনালি এই সুযোগটা খুব মিস করছি আর কি, পাইনি আমরা সেই পরিবেশটা আর কি। তো পড়াশোনা কেমন ছিল আপনার, মানে রেজাল্ট কেমন ছিল? রেজাল্ট মাস্টার্স মাঝামাঝি, Average. এভারেজ রেজাল্ট আর কি। বললাম না তখন একটা হলো সুযোগ ছিল না, আরেকটা হলো আমার প্ল্যানও ছিল না যে ইউনিভার্সিটি টিচার হবো আর কি। ঠিক আছে, তারপর কি করলেন, মানে চিন্তা এরপর ছিল তো- ব্যবসায়ী হবেন বা চাকরিতে যাবেন পরে? এরপরে অনার্স শেষ হলো, মাস্টার শেষ করলাম। মাস্টার শেষ করার পরে তো মানে আনসার্টেনিটি আছে, কি হবে কি হচ্ছে কি হবে না হবে এটা আর কি। ফ্যামিলি থেকে প্রচণ্ড প্রেশার ছিল যে মানে অনার্সের পরেই জব শুরু করার আর কি। সংগঠন তো দিবে না, সংগঠন তো আরও সময় দিতে হবে সংগঠনকে। তখন আপনার কি দায়িত্ব? আমি Masters-এ? যখন Masters মাস্টার্সে শেষ। তখন আমি মহানগর অফিস সম্পাদক বা সম্ভবত সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগরী, না ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগরী উত্তর। আচ্ছা তেমন মিলে ঢাকা মহানগর উত্তর তখন উত্তরে ছিল আর কি। আচ্ছা। হ্যাঁ, তো আপনার অনার্স মাস্টার শেষ করার পরে আমাদের কিছু ছোটো ভাইরা তুরস্কে গেল। হ্যাঁ, তারা আমাকে খুব ইনফ্লুয়েন্স করতো যে ভাই আপনারা তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন, আমার মনে হয় যে রিসার্চে বা একাডেমিকে মানে চিন্তা করতে পারেন, চিন্তা করবো। এটা দ্বারা এক বছর না মানে কয়েক মাস চলে গেল আর কি। আচ্ছা 14 সালে এসে চিন্তা করলাম যে না আমি তাহলে ট্রাই করে দেখি তার্কিতে মানে বা হায়ার এডুকেশনেও চিন্তা করা যায় কি না আর কি। ঠিক আছে, তো এরপরে তো 14 সালে এসে করলাম, কি বলে অ্যাপ্লিকেশন করলাম, এরপরে তো হয়ে গেল, এরপরে তো তুরস্ক চলে গেলাম আর কি। তুরস্কে চলে যাওয়ার আগে অন্য কোথাও চেষ্টা করেছিলেন, অন্য কোনো আমি তখন বিশ্ববিদ্যালয়ে? তুরস্কে যখন যাই আমি তখন তো শিবিরের মহানগর সেক্রেটারি আর কি। আচ্ছা তখন বাই নেচারই খুব বেশি আসলে সুযোগ ছিল না করার, মানে অ্যাপ্লিকেশন করার। শিবির তো আরও অন্তত 4-5 বছর হয়তো রাখার প্ল্যান করতেছিল আর কি। তো ইনফ্যাক্ট আমরা আরেকটা মজার কাহিনী হলো যে আমরা তুরস্কে যখন যাই, আমি আমাদের ফয়সাল পারভেজ ভাই আছে, উনি বগুড়া থেকে এমপি প্রার্থী, উনি সভাপতি, আমি সেক্রেটারি, আমরা একসাথে কিন্তু আমাদের পিএইচডি হয়েছে আর কি। আচ্ছা তো এটা একটা শিবিরের ইতিহাসে অন্যরকম বিরল ঘটনা ছিল। আমরা দুজনে খুব টেনশনে আছে যে কাকে ছুটি দিবে, কারণ দুজনে একসাথে হয়েছে, দুজনেই দায়িত্বশীল, একদম সভাপতি সভাপতি secretary। সেক্রেটারি। হ্যাঁ, আচ্ছা আমরা খুব রিসেন্ট মানে জুলাইতে সভাপতি সেক্রেটারি হয়েছি, এরপরে আমাদের স্কলারশিপ হয়ে গেছে। আর এমনি আমি তখন কারাগারে ছিলাম, কারাগার থেকে বের হওয়ার পরেই রমজান মাস, সবে কদরের রাত সম্ভবত আমাদের গ্রামের বাড়িতে যাব, তখন আপনার আমরা স্কলারশিপের মেল পাইছি আর কি। এরপরে তো একটা মানে শিবির ছুটি দিবে কি দিবে না, এটা একটা চললো, মানে একটা কঠিন সময় গেল আমাদের দুজনেরই আর কি। ঠিক আছে, এরপরে তো আলহামদুলিল্লাহ এটা শিবিরের একটা ঐতিহাসিক ডিসিশন ছিল যে আমাদের দুজনকে একসাথে ছুটি দিচ্ছে। এবং আমাদের পরে আমাদের দেখা দেখি অন্তত 4 থেকে 500 যারা বা আরও বেশি হতে পারে সংখ্যাটা আর কি, যারা দেশের বাইরে গেছে, যারা মাস্টার্স করেন পিএইচডি করার জন্য। এটা একটা মানে আমার মনে হয় শিবিরের ইতিহাসে যদি বলেন হায়ার এডুকেশন বা গবেষণাকে গুরুত্ব দেওয়া, আমাদের কিছু মানে সুযোগ করে দেওয়ার মাধ্যমে শিবির একটা ঐতিহাসিক কাজ করছে আর কি। এবং আমি যদি শিবিরকে পার্সোনালি খুব মানে থ্যাঙ্কস জানাই যে এটা আমাদের মানে কেরিয়ারে এটা শিবিরের জন্য একটা হিউজ কন্ট্রিবিউশন, এই সুযোগটা শিবির করে দিয়েছে আমাদেরকে আর কি। তার মানে আপনার দুজন সব সেক্রেটারি নাই? একবার শাখা, একবার হঠাৎ করে একটা শাখার একটু আনফর্চুনেটলি কিছু গ্যাপ তো স্বাভাবিকভাবে হয় আর কি। আপনি ওইখানে পড়াশোনা কিসে করেছেন? ওইখানে তো পলিটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, আমার পিএইচডি ওইখানে পলিটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সে আর কি, আনকারাতে ছিল গাজী ইউনিভার্সিটিতে আর কি। তারপর আর কি পড়েছেন ওখানে? আমার তো ওইখানে গিয়ে আমি ইসলামিক পলিটিক্যাল থট
এই বিষয়ে আমি পড়াশোনা শুরু করি। ইসলামিক পলিটিক্যাল ইসলাম যেটা বলি, ইসলামিজম। এরপরে আপনার স্টেট এবং আপনার ইসলামী স্টেটের কনসেপ্ট, আমার পিএইচডি হচ্ছে এটা নিয়ে আর কি। হ্যাঁ, এই তো এগুলো নিয়ে চললো। এবং আপনার পলিটিক্যাল থট নিয়ে, এরপর ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে, এগুলো নিয়ে পড়াশোনা, এটাই আমার মোটামুটি 6 বছর কাটছে এখানে আর কি। আর ডক্টরেট করেছেন কোন 20 সালে। বিষয়ে? 20 সালে 20 এই যে সালে। ডক্টর তো এই বিষয়ে আর কি। তো আমরা আপনার ডক্টরেটের পরে ওইখানে তো শিক্ষক হিসেবে ছিলেন। 21 সাল থেকে আমি, আমার ডিসেম্বরে শেষ হলো 20 সালের, 21 ফেব্রুয়ারির 15 তারিখে আমি জয়েন করলাম ইউনিভার্সিটিতে আর কি। আপনার সেম ফ্যাকাল্টিতে? সেম ফ্যাকাল্টি, হ্যাঁ মানে হ্যাঁ ফ্যাকাল্টি সেম, কিন্তু ইউনিভার্সিটি ডিফারেন্ট আর কি। আচ্ছা আচ্ছা। আমার পিএইচডি হলো গাজী ইউনিভার্সিটি থেকে, আর জব হচ্ছে তুকাত গাজী ওসমান পাশা ইউনিভার্সিটি। আমার সাথে গাজীর একটা সম্পর্ক আছে, হ্যাঁ, আচ্ছা। বাড়ি গাজীপুর। এরপরে হচ্ছে যে ইউনিভার্সিটি হচ্ছে গাজী ইউনিভার্সিটি, পিএইচডি যেখানে, আচ্ছা জব করছি তুকাত গাজী ওসমান পাশা ইউনিভার্সিটিতে। আবার এখন গাজীপুরে আর কি, মানে গাজীপুর আমার সাথে আছে আর কি, গাজীটা আমার সাথে আছে আর কি। তারপর এই যে পিএইচডি এবং বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়া বা ওখানে শিক্ষকতা করা, তো বাংলাদেশের এক্সপিরিয়েন্স যেটা তো খুবই খারাপ, যে খুব ভালো রেজাল্ট করলেও পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছাড়া আসলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়াটা খুবই রেয়ার। বিশেষ করে বিগত 15 বছরে আমরা দেখেছি এটা একবারই বন্ধ ছিল, এবং বিশেষ করে ছাত্র শিবির ব্যাকগ্রাউন্ড যারা ছিল বা বিরোধী দলের ব্যাকগ্রাউন্ডে ছিল তাদেরকে আসলে নিয়োগ দেওয়া হতো না। তো ওইখানকার অবস্থাটা কি, বা তার্কিতে তো কিভাবে আপনি হয়? তার্কিতে ফরেনার যারা আর কি, তাদের করার জন্য একটা সিস্টেম আছে, রিক্রুটমেন্ট সিস্টেম আছে, এবং সেটা সরাসরি যোগাযোগ করতে হয় আর কি ইউনিভার্সিটির বিসির সাথে বা ফরেন অ্যাফেয়ার্সের সাথে আর কি। তো আমি 15 থেকে 20 ইউনিভার্সিটি মেল করছি যে আমি পিএইচডি শেষ করতেছি অমুক সময় অমুক মাসে, আমার এই কোয়ালিফিকেশন আছে, আমার এই পাবলিকেশন আছে, তো আমি ইন্টারেস্টেড আমার ইউনিভার্সিটিতে কাজ করার জন্য আর কি। আপনারা যদি চিন্তা করেন আমাকে কোয়ালিফাইড, আমি ইন্টারেস্টেড আর কি। তো এর মধ্যে হয়তো 3 থেকে 4টা ইউনিভার্সিটি আমাকে করছে যে ঠিক আছে, আমরা রেসপন্স অনেকেই করছে, আরও বলছে আমাদের পোস্ট আমাদের লাগবে না এই মুহূর্তে, আমরা ফরেন টিচার নিচ্ছি না, এই ধরনের রেসপন্স করছে। 3টা ইউনিভার্সিটি অলমোস্ট আমাকে অফার করছে যে হ্যাঁ তুমি চিন্তা করতে পারো আর কি, আমরা পজিটিভ চিন্তা করতে পারি আর কি। তো এর মধ্যে তো আমার মনে আছে যে আমার যেদিন পিএইচডির হবে মানে ডিফেন্সের আগের দিন সন্ধ্যায় আমি খুব পেরেশানিতে আছি, মানে স্লাইড রেডি করতেছি, প্রিপারেশন নিচ্ছি, শাওয়ার নিতে যাবো এমন সময় বিকালের দিকে আর কি ফোন দিয়েছে একজন অপরিচিত নাম্বার থেকে। তো আমি ব্যাক করলাম শাওয়ার শেষ করে আর কি। তো বললো যে আমি তো অমুক ইউনিভার্সিটির চেয়ারম্যান, মানে ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আপনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে জি বলেন। আধা ঘন্টা কথা বললো আর কি, যে টাইপ অফ ইন্টারভিউ আর কি, যে আপনি কেন আমাদের শহরে আসতে চান, কেন আমাদের ইউনিভার্সিটিতে চয়েস করতে চান, আপনি আবার এখনই মানে এমন তো না যে এখানে একটা পা রাখলেন এরপরে আবার চলে যাবেন, এরকম কিনা আগে বুঝতে চাচ্ছে আর কি। আধা ঘন্টা কথা বলার পরে উনি পরে হাসতেছে আর কি। উনি বলতেছে যে আমি আসলে আপনার তার্কিশ কেমন এটা বোঝার চেষ্টা করছি, আপনি আমার পরীক্ষা পাস করছেন আর কি। আমি আমার পক্ষ থেকে পজিটিভ করবো, মানে ডিপার্টমেন্টে চাই এসে পজিটিভ দিব আর কি। এরপরে তো ভাইবা শেষ হলো, শেষ হওয়ার পরে আমি আমাদের বিসিকে, আমাকে রেক্টর বলে আর কি, বিসিকে মেল করলাম যে আমার ভাইবা শেষ। তো উনি বলে ঠিক আছে আপনি অমুক দিন আসেন। আমি গেলাম, এরপরে ওখানে ফর্মালি ওনার সাথে কথা হলো, ডিন ইউনিভার্সিটির মানে এখানে জয়েন করলে কী হবে, ঠিক আছে এই বিষয়গুলো কথা হলো। এরপরে তো নিয়োগ হয়ে গেল আর কি। তো ভাষার কথা যেহেতু আসছে, তুরস্কের সম্পর্কে একটু জানবো। তো আপনি তো মাস্টার্স এবং পিএইচডি দুইটা করেছেন এখানে? পিএইচডি ওইখানে, মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি পরে আর মাস্টার্স করেন? মাস্টার্স করে সরাসরি পিএইচডি। তো ওইখানে আমরা একটা বিষয় জানি তুরস্কে, যে ভাষাটা খুবই ইম্পর্টেন্স দেয় ওনারা, যে তার্কিশ ভাষা শিখতে হয় একটা সার্টেন লেভেল পর্যন্ত। তো এটা কি কেমন, মানে বিষয়টা? এটা হলো যে স্কলারশিপের শর্ত এখানে, যারা গভর্নমেন্ট স্কলারশিপ যাবে তাদের জন্য 9 মাস, মানে 9 মাস বলতে একটা একাডেমিক ইয়ার আর কি ভাষা শিখতে হয়। তো 9 মাসে কেউ যদি সিরিয়াস থাকে, আবার যদি কেউ ফেল করে এখানে C1 সার্টিফিকেট না পায়, তাই কিন্তু স্কলারশিপ বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আপনি বাই ফোর্স আপনার শিখতে হচ্ছে আর কি, না শিখে উপায় নেই। তো 9 মাসে কেউ শিখলে তার মানে মোটামুটি তার ল্যাঙ্গুয়েজ কিন্তু হয়ে যায় আর কি। যদি একদম ফ্লুয়েন্ট বলা যাবে না, সে বুঝতে পারে, বলতে পারে, লিখতে পারে। তো এরপরে যদি সে খুব মানুষের সাথে মিশে, তখন তার ল্যাঙ্গুয়েজটা হয়ে যায় আর কি। তো সে জায়গায় আমরা তো প্রায় ধরেন টিচার হওয়ার আগে 6 বছর তুরস্কে ছিলাম। আমরা তো মানে এখন মানে দেখা গেছে যে
তার্কির সাথে যেভাবে কথা বলে আমরা সেভাবে কথা বলি আর কি। আর আমার তো টোটালি টোটাল না, আমার অনার্স এবং অনার্স বিশেষ করে আমার ক্লাস হচ্ছে আপনার তার্কিশ মিডিয়াম, আর মাস্টার্স পিএইচডি ইংলিশ মিডিয়াম আছে। মানে লেকচারও টার্কিশ টার্কিশ, ইয়েতে জি, জি, ভাষায় জি। দিতে হয়। জি জি জি। তো তুরস্কের অভিজ্ঞতা যদি বলেন ক্যাম্পাসগুলোর, বা তুরস্ক তো আমরা বলি যে ইউরোপ এশিয়ার একটা মিলনস্থল আসলে। তো তুরস্কে কখনো যাবেন এরকম চিন্তা করেছিলেন কিনা? বা তুরস্কের ঐতিহ্যবাহী একটি দেশ আসলে, আমাদের বিশেষ করে আমাদের খিলাফত যে জায়গা থেকে উসমানী খিলাফতের একটা ইয়ে ছিল, সব মিলিয়ে কখনো ইচ্ছা ছিল কিনা তুরস্কে যাবেন? দেখেন আমাদের সময় কিন্তু তার্কির ব্যাপারে এখন একটা হাইপ আছে না বাংলাদেশে, বিশেষ করে তার্কিশ ইয়াগুলো কি বলে এটাকে সিরিয়ালগুলো, হ্যাঁ এগুলো একটা বড় এগুলির কারণে hype একটা তৈরি হাইপ করেছে আছে। আসলে। আবার আরেকটা হাইপ আছে এরদোগানের জন্য, হুম, মুসলিম বিশ্বের জন্য ওনার কন্ট্রিবিউশন বা সব কিছু মিলে ওনার লিডারশিপ, হুম, হয়তো আমাদের বইটাও এখানে কন্ট্রিবিউশন রাখছে কিছুটা আর কি। হুম। তো একটা হাইপ কিন্তু তুরস্ক এখন আছে, আমাদের সময় হাইপটা ছিল না আর কি। হ্যাঁ, তো এখন তারপরেও একটা মুসলিম দেশ ওই হিসাবে যাওয়ার একটা ইস্তানবুল তো আমরা ইস্তানবুল, হ্যাঁ অনেকবারই শুনছি নাম আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি খুব বেশি ইস্তানবুল শুনছি, আমাদের সবাই কিন্তু তখন তা না আসলে। আচ্ছা, তখন আচ্ছা, সোশ্যাল মিডিয়া ছিল না খুব বেশি, বা তখন সোশ্যাল মিডিয়া একদম এত বেশি তার কিনে এক্সপ্লোর হয় না আর কি। আচ্ছা, আচ্ছা। তারপর একটা মুসলিম দেশ হিসাবে, এবং তার কি তখন কিছু কন্ট্রিবিউশন রাখছে এরদোগান সাহেব, ওগুলির কারণে তখন আস্তে কিছুটা আস্তে। আলোচিত ছিল আর কি, বা আমাদের লেভেলের মধ্যে তো এইটা ছিল। আর ইউনিভার্সিটিগুলিতে যদি বলি, তার ইউনিভার্সিটিগুলিতে চমৎকার এনভায়রনমেন্ট এখানে আছে। একটা হচ্ছে যে সবাই খুব ফ্রিভাবে এখানে তার কাজগুলো করতে পারে। আমরা ক্লাসগুলো নিয়ে খুব চমৎকার পরিবেশ আমরা, এবং খুব ফ্রেন্ডলি একটা পরিবেশ ইউনিভার্সিটিগুলিতে আছে আর কি। আর গবেষণার একটা পরিবেশ আছে ইউনিভার্সিটিগুলিতে। ফান্ড মোটামুটি আমার মনে হয় যে খারাপ না। বিশেষ করে সায়েন্স এবং টেকনোলজিতে তারা খুব ভালো ফান্ডিং করতেছে ইউনিভার্সিটিগুলিতে। ওইখানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো বটতলা রাজু ভাস্কর্য নাই, যেখানে মিছিল মিটিং নিয়মিত হয়। দেখেন আমি আমাদের ইউনিভার্সিটিতে 5 বছর তো আমি আমার টিচিং প্রফেশন, অলমোস্ট 5 বছরে আমি 2 থেকে 3টা মিছিল দেখছি। আচ্ছা। এবং ধরেন একটা হয়তো ফিলিস্তিন নিয়ে, হুম, আর একটা এরকমই তিনটা মিছিল আমি দেখছি আর কি। হুম, দু একটা ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে যে বিশেষ করে সেকুলার বা বামদের যেখানে বাম স্টুডেন্টদের যেখানে ভালো, সেখানে কিছু মিছিল মিটিং হয় আসলে। এটা তো সারা বিশ্বে একই অবস্থা। একই অবস্থা, হ্যাঁ, ওদের একটা কালচার, এটা দেয়াল লেখানো হচ্ছে, এক্স্যাক্টলি মশাল মিছিল। এক্স্যাক্টলি। তবে একসময় তার্কিতে কিন্তু খুব খারাপ অবস্থা ছিল, বাংলাদেশের যে খারাপ অবস্থা ছিল ইনফ্যাক্ট আচ্ছা। 60 এবং 70-এর দশকে আর কি, যখন সোশ্যালিজমটা খুব স্ট্রং ছিল আর কি সারা বিশ্বে। হুম, তখন তার্কিতে প্রতিদিন ক্যাম্পাসগুলিতে মারামারি হতো এবং ওপেন ফায়ার হতো আর কি। আচ্ছা। এবং সম্ভবত আমি যদি ভুল না করি প্রায় 400-500 স্টুডেন্ট মারা গেছে তখন, এরকম গোলাগুলিতে আর কি। ক্লাশ। হ্যাঁ, এখন এটা অলমোস্ট জিরো, এই মারামারি ইয়াগুলিতে জিরো একদম আর কি। তারপরে যেখানে বামরা স্ট্রং 2-3 ইউনিভার্সিটি আছে, ওরা মাঝে মধ্যে একটু প্রোটেস্ট করে বা করে, এটা ওই লেভেলে আর কি। কিন্তু ওভারঅল ইউনিভার্সিটিগুলিতে আপনার নাই, কি বলে রাজনীতি। আরেকটা বিষয় আপনাকে বলি, এটা খুব জরুরি এখানে আর কি। তার্কি যখন দেখলো যে না এইভাবে ক্যাম্পাসগুলিতে মারামারি হচ্ছে, 1980 সালে যখন হলো তার্কিতে, 80-র পরে কিন্তু তার্কিতে ক্যাম্পাস রাজনীতি নিষিদ্ধ আর কি। আচ্ছা। আপনি ক্যাম্পাসে কোনো পলিটিক্স করতে পারবেন না আর কি। তো এই জন্য এটাও একটা কারণ হতো যে ক্যাম্পাসগুলিতে উত্তপ্ত না হওয়ার পিছনে আর কি। কিন্তু ক্যাম্পাসগুলিতে ক্লাব আছে, ধরেন যে হান্ড্রেডস অফ ক্লাব ক্যাম্পাসগুলিতে আছে। আমাদের ফ্যাকাল্টিতে অনেকগুলো ক্লাব আছে, ডিপার্টমেন্টের ক্লাব আছে। তো স্টুডেন্ট এখানে করে ওখানে, বাংলাদেশের মতো এখানেও টিএসসি আছে। টিএসসি বলতে আপনার যেটাকে বলা হয় কেরিয়ার সেন্টার বা এই ধরনের না, ডিফারেন্ট নাম দিয়ে বিশাল ভবন আছে যেখানে স্টুডেন্ট নানা ফাংশন করে, এগুলো আছে। এই তো না, অনেকেই যেটা বাংলাদেশে কিছু যুক্তি দেওয়া হয় যে পলিটিক্স ক্যাম্পাসে না থাকলে নেতৃত্ব থেকে তৈরি হবে। তুরস্কে কি এরকম নেতৃত্ব তৈরি হচ্ছে না? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদিও বাংলাদেশের ব্যাপারটা আমার এখানে ভিন্ন মনে হয়। তার কিন্তু তো হচ্ছে, তার কি তাদের আরেকটা মেকানিজম তারা ডেভেলপ করছে লম্বা সময় ছাত্র রাজনীতি না থাকার কারণে আর কি। অলমোস্ট কয়েক বছর হয়ে গেল, 45 ইয়ার্স হয়ে গেল তার কি। হ্যাঁ, এরকমই একটা লম্বা সময়, বা আরেকটু কম হয়তো 40 ইয়ার্সের মতো হয়ে গেল যারা ক্যাম্পাসগুলোতে পলিটিক্স নাই। তো তারা সোশ্যালি আরেকটা মেকানিজম ডেভেলপ করছে, এখানে লিডার উৎপন্ন হবে। হ্যাঁ, বিশেষ করে তারা অনেকটা ফাউন্ডেশন করছে, সিভিল সোসাইটি আছে যেখানে ইয়ুথদের নিয়ে কাজ করে। তার কিতে প্রায় 1000 আছে, ফাউন্ডেশন আছে, সিভিল সোসাইটি আছে, শুধু তারা ইয়ুথদের নিয়ে কাজ করে। তো ওইভাবে তারা লিডারশিপ তারা গ্রুপ নিয়ে আসে। বাংলাদেশে যেটা হয়েছে যে বিশেষ করে গত 15 বছরে, বা আমি যদি এর আগেও বলি 90-এর পরেও,
একটা মানে ক্যাম্পাসগুলো খুব মানে দূষিত হয়ে গেছিলো আর কি। পরস্পর মারামারিটা এত বেশি হয়েছিল ক্যাম্পাসগুলিতে, যেটা মানে আনবিলিভেবল। এখন আবার কিন্তু আপনি দেখবেন যে একটা মানে একটা বিশেষ করে 5ই আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে একটা গঠনমূলক পরিবেশ আছে, তাই না? এবং আমি তো দেখি নাই যে কোথাও একদম ওপেন মিছিল মিটিং হচ্ছে। খুব মানে দু একটা হালকা ঘটনা আছে, কিন্তু ক্যাম্পাসগুলিতে খুব মানে পলিটিক্যাল প্রোগ্রাম হয়েছে এই সংখ্যাটা খুব কম। ছাত্র সংগঠনগুলো প্রোগ্রাম করতেছে হচ্ছে মানে পলিটিক্যাল প্রোগ্রাম মতো বুঝতে যাচ্ছে, মিছিল মিটিং মানে শোডাউন টাইপের যেগুলো আর এখন এগুলো তো নাই। কিছু কিছু শুরু হচ্ছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে হ্যাঁ, কিছু হয়তো আমরা দেখছি। হ্যাঁ, কিন্তু এখন ছাত্র সংগঠনও চিন্তা করতেছে না আমরা কিছু ক্রিয়েটিভ কাজ করব। ঢাকা ইউনিভার্সিটি শিবির যে পরিমাণ প্রোগ্রাম করছে, এটা তো মানে ছাত্র রাজনীতি কখনোই ছিল না, তাই না? এত বেশি মানে আমি তো অবাক হয়ে যাই যে এই ছেলেগুলো কী পরিমাণ কাজ করতেছে। না আপনার ধরেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, আমি এরপরে আপনার রাজশাহীতে বা চট্টগ্রামে যদি বলি, আমি ইনফ্যাক্ট ছিলেন জগন্নাথে হলো। তো এটা তো একটা হিউজ বিষয়। বা শুধু শিবির না, দেখা গেছে যে আরও অনেক সোশ্যাল সংগঠন যেগুলো আছে তারাও কাজ করতেছে এখানে, যেটা আগে একটু কম ছিল, এটা এখন মানে হিউজ বাড়তেছে আর কি। এটা আমার কাছে একটা পজিটিভ চেঞ্জ মনে হয় আর কি। তুরস্কে কি মানে এরদোয়ানের নামে মিছিল হয় না ক্যাম্পাসগুলোতে? ক্যাম্পাসগুলিতে হয় না, কিন্তু এরদোগানের মিছিল হয়, বিশেষ করে রাজনীতি প্রোগ্রাম যেখানে হয় সেখানে এরদোগানের মিছিল হয় আর কি। তো বাংলাদেশে যেরকম লেজুর বৃত্তি আছে যে ছাত্র সংগঠন না করলে, মানে যে কারেন্ট গভর্নমেন্টের ছাত্র সংগঠন না করলে চাকরি পাওয়া যায় না, যেখানে মানুষ বাধ্য হয়ে বা বিভিন্নজন বিভিন্ন স্বার্থের কারণে আসলে পলিটিক্স তার কিন্তু ছাত্র রাজনীতি নাই। ছাত্র রাজনীতি মানে পার্টি মানে পলিটিক্যাল মানে উইং নাই, এটা মানে নিষিদ্ধ আর কি, মানে এটা আইনত নিষিদ্ধ আর কি। পলিটিক্যাল উইং এর ইউথ উইং আছে। আচ্ছা, বাট স্টুডেন্ট উইং নামে কিছু নাই। কিছুই নাই। হ্যাঁ, তো ইউথ উইং এ তার জয়েন করার জন্য বয়স হচ্ছে 18 বছর। 18 বছর হওয়ার পরে তারপর সে ইউথ উইং এ জয়েন করতে পারবে। তো দেখা গেছে যে অলমোস্ট আপনার ইয়েতে এসে মানে ইউনিভার্সিটি এসে তারা মানে ছাত্র মানে মানে কী বলে ইউথ রাজনীতিতে অংশগ্রহণ করে, যুব রাজনীতিতে অংশগ্রহণ করে আর বা অনেকে হয়তো যুব রাজনীতি কখনোই করেন। এবং তার ক্ষেত্রে আমি যদি একই পার্টির ইউথ উইং বলি, এটা কিন্তু খুব ভালো অবস্থা তা না। মানে একই পার্টির ইউথ উইং, মূল পার্টি যেভাবে স্ট্রং, ইউথ উইং খুব স্ট্রং ইউথ উইং, যে খুব মানে জোরশোলা ইউথ উইং তা না, কিন্তু এই চলছে এরকম আর কি থাকতে হয় এরকম। কিন্তু তারা যদি কাজটা করে তা হলো যে ফর এক্সাম্পল এটা শুধু মানে একই পার্টি না, এটা হলো যে কনজারভেটিভ যারা তার কি তাদের ধরেন যে 500-600 এরকম মানে স্টুডেন্ট সংগঠন আছে, মানে তারা কিন্তু মানে পলিটিক্যাল পার্টি না, তারা হচ্ছে যে ফাউন্ডেশন। যেমন ধরেন তুরস্কের একই পার্টির আছে তুকবা, মানে একই পার্টি বলতে মানে এরদোগানের সমর্থিত, মানে এরদোগানের লোকজন এটা ইয়ে করে, মানে লিড দেয় আর কি। তুকবা, তুর্গেব আছে, মানে এটা তার্কিশ প্রনাউন্সিয়েশনে আর কি। তুকবা হলো তার্কিশ ইউথ ফাউন্ডেশন। আচ্ছা, আবার ধরেন যে সাদাত পার্টি যারা করে তাদের আছে হচ্ছে যে আগে দে এজিডি যেটা দেয় আর কি, আনাতোলিয়ান ইহুদি অ্যাসোসিয়েশন। তো এরা হলো যে মূলত আপনার এই যে এই পলিটিক্যাল পার্টির বাইরে গিয়ে তারা সেখানে লোকতরি কাজগুলো করে। সেইখানে মানে পলিটিক্স থেকে কোনো কথা হয় না, ওইখানে হচ্ছে ব্যক্তি গঠন বা পলিটিক্যালি অ্যাওয়ারনেস করে, কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশন তারা করে না আর কি। পলিটিক্যাল পার্টিসিপেশন করতে তাকে পার্টিতে আসতে হবে এবং বাই ইউথ উইং আর কি। এই হলো অবস্থা। তবে এটা আবার বাংলাদেশে যদি কেউ মনে করে না হাফিজ ভাই আজকে বলে গেল, এটা একটা সমস্যা। আসলে দেখা যাচ্ছে যে আমরা যখন তার্কিশ পার্সপেক্টিভগুলো নিয়ে কথা বলি সোশ্যাল মিডিয়াতেও, অনেক ভাই বাংলাদেশে ভালো হতো, বাংলাদেশে ভালো নাও হতে পারে, পারফেক্ট না আসলে সেটাই। তবে মানে রিফাইন করার তো সুযোগ আছে, কিছু ফ্লেভার নেওয়া যেতে পারে, আইডিয়া নেওয়া যেতে পারে, সেটা আর কি। তো আমরা তো ক্যাম্পাস নিয়ে আলোচনা করলাম, আপনার কাছ থেকে একটু যদি তুরস্কের সৌন্দর্য নিয়ে একটু আলোচনা করি। তুরস্কটা আসলে কেমন দেখতে? কেমন? তো অসাধারণ। এখানে 4টা আপনার সাগর আছে। এটা একটা মানে পৃথিবীতে মানে বিরল যে একটা দেশে এরকম 4টা সাগর আর। হ্যাঁ, আপনার কি বলে ব্ল্যাক সি, মারমারা সি, এবং মারমারা সি একটা সাগর পুরোটা তুরস্কের মধ্যে আর কি। আচ্ছা, আপনি চিন্তা করেন যে একটা সাগরই হলো একটা দেশের মধ্যে আর কি। এরপরে আছে এজিয়ান সি, আরেকটা হলো আপনার মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর যেটা আর কি। এই 4টা সাগর কিন্তু তুরস্ক পাইছে আর কি। তো আমি তো বলি যে সৌন্দর্য তো 2টা মূলত, তাই না? মানে ন্যাচারাল সৌন্দর্য, মানুষ শুধু পাহাড় দেখতে চায়, সাগর দেখতে চায় আর কি। মানে পাহাড়ও আছে না সাগরও আছে। প্রচণ্ড গরম আছে এখানে, যে তাপমাত্রা আপনি যদি সিরিয়ান সীমান্ত দেখেন, গাজিয়ান্তেপ নামের শহর আছে, এরপরে আপনার ধরেন যে উরফা আছে যেখানে ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলানো হয়েছিল আর। আচ্ছা, এখানে কিন্তু আপনার আবহাওয়া 50 ডিগ্রির মতো হয়ে যায়। আপনি যখন গরমকালে যাবেন আপনি মানে টিকতে পারবেন না আর। আবার প্রচণ্ড শীত আছে, ধরেন যে কার্স নামে একটা শহর আছে যে ব্ল্যাক সি এদিকে আর কি, প্রচণ্ড শীত। এখানে আপনার এরজুরুম আছে,
এখানে আমাদের বাংলাদেশ টিচার ছিল বা আমাদের বাংলাদেশে যারা আছে, ওখানে সামারেও আপনার ওয়ান কাইন্ড অফ পড়তে হয়, মানে আপনার জ্যাকেট পড়তে হয় আর কি। আর আপনার শীত তো মানে প্রচণ্ড শীত, যে এখন তুরস্কে বরফ ওইখানকার পড়তেছে। সামার আমাদের মানে উইন্টারের মতো নাকি? সামার 2-3 মাস থাকে খুব গরম, এটা আরও বাংলাদেশ চেয়ে বেশি গরম আর কি। আচ্ছা আচ্ছা। মানে গরম মানে মারাত্মক গরম, আপনার শরীর মানে পুড়ে যাবে আপনার যদি বের হন আর কি, ঠিক আছে। কিন্তু আপনি ঘামবেন না, ইয়াটা কম আর কি, হিউমিডিটি কম আর কি। আপনি একদমই ঘামবেন না তুরস্কে আর কি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সৌন্দর্য যদি আপনি দেখেন তাহলে আপনি সাগর আছে, পাহাড় আছে, বিশাল বিশাল পাহাড় আছে। ইনফ্যাক্ট আপনি মধ্য তুরস্কের মানে পুরোটাই পাহাড়ের উপর আর কি। হ্যাঁ, আনকারা যদি বলেন, আপনি আনকারা দেখবেন যে পাহাড় আর পাহাড়, আপনার বরফ আছে। এটা তো মানুষকে টানে না, বরফ মানুষকে টানে আর কি। হ্যাঁ, তুষারপাত হয়। হ্যাঁ, আবার হিস্ট্রি আছে এখানে। আপনি ইতিহাস যদি বলেন, মানে বড় বড় সভ্যতাগুলো তো তার কি হোস্ট ছিল না, মানে বড় বড় সভ্যতাগুলো রোমানরা এখানে ছিল, সেলজুকরা এখানে ছিল, অটোমান মানে আপনার রোমানদের আগে এখানে ইয়ারা ছিল, মানে বাইজেন্টাইনরা এখানে ছিল, তাই না? মানে কোনো একটা প্লেসে হাঁটলে ইতিহাসের উপর দিয়ে ইতিহাস হাঁটা হয় আসলে। এক্স্যাক্টলি। আপনি ধরেন যে আমি যেটা বললাম যে এখানে ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলানো হয়েছে, সে জায়গাটা এখানে আছে। অনেক নবীরা এখানে আসছে, মানে নবীদের এখানে মানে ইয়া ছিল, মানে ভূমি ছিল এই জায়গাটা। এরপরে আপনার এরপরে যদি ন্যাচারাল বিউটি বলেন, অন্যান্য যেই ন্যাচারাল বিউটিগুলো আমরা যদি বলি, এটা এখানে আছে। তারপরেও আমি যদি বলি না, যে আমাকে যদি বলেন যে ফাইনালি আপনি আসলে কোনটাকে সুন্দর বলবেন আর কি, এত কিছুর পরেও বাংলাদেশ যে সবুজ না, তুরস্ক কিন্তু সবুজ না আর কি, ঠিক আছে। না, আমরা সবুজ তো অভ্যস্ত আসলে। সবুজ শ্যামল বাংলাদেশ। তুরস্কের কিন্তু বড় অংশ দেখবেন যে মানে খাখা মনে হবে আর কি, পাথর, ঠিক আছে। মানে সবুজের আপনি এরকম মাইলের পর মাইল যাবেন, কোনো সবুজ আপনি পাবেন না, এমন সময় মানে তুরস্ক যায় আর কি। ওই জায়গা থেকে যদি বলেন তাহলে বাংলাদেশ আমার কাছে কিন্তু সুন্দর মনে হয় আর কি। আর মানে ন্যাচারাল বিউটির বাইরে গিয়ে ওখানে ঐতিহাসিক কিছু স্থাপনা, যেমন আমরা যে মসজিদের কথা জানি, মসজিদের অনেক মসজিদ, নাম করা বিখ্যাত বিখ্যাত মসজিদ আছে ওইখানে। তো সেগুলোর দৃশ্য কেমন? না, এটা তো অসাধারণ। অনেকে আছে আমাদের দেশে যাইতে চায়, দেখতে চায়, তার জন্য যদি বলেন। তার ক্ষেত্রে যারা টুরিস্ট আসে, একটা বড় অংশ আসে শুধু মসজিদ দেখার জন্য আর কি। যেমন আপনার একটা তো হচ্ছে মানে যেটা আয়া সোফিয়া, এটা তো বাইজেন্টাইনদের সময় করা হয়েছিল গির্জা হিসাবে। এর পাশে আছে ব্লু মস্ক। ব্লু মস্ক দেখতে মানে প্রতি বছর হাজার হাজার মানুষ তুরস্কে আসে। হ্যাঁ, এটা কোথায়? এটা আয়া সোফিয়ার একদম পাশে আর কি, কাছাকাছি, একদম পাশে। এই তো ধরেন যে 100 মিটার বা 150 মিটার এরকম হবে আর কি। তো প্রত্যেক সুলতান তার সময়ে একটা করে মসজিদ করছে ইস্তাম্বুল। স্মারক হ্যাঁ, এক ধরনের। ধরেন যে সুলতান সুলাইমানের সময় ছিল, সুলাইমানের মস্ক উনি করছেন আর কি। এই সুলাইমানের মস্ক উনি এমন জায়গায় করছেন যে ইস্তাম্বুল সব জায়গা থেকে দেখা যায় আর কি। আচ্ছা, এবং এটা একটা মানে অসাধারণ সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য এটা আর কি। এরদোগান একটা করছেন, হ্যাঁ, এটা হলো চামলিজা মস্ক নামে আর কি। এটাও উনি আবার মানে ইস্তাম্বুলটা হচ্ছে 2 সাগরের সংযোগস্থল আর কি, তাই না? একটা হলো মারমারা সি আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক সি, যেটা আপনার এই যে বসফরাস যে চ্যানেলটা আর কি, 2 সাগরকে এটা একসাথে করছে আর। তো কেউ যখন তুরস্কে ফার্স্ট ঢুকে ইউরোপ থেকে, ফার্স্ট এসে দেখে যে মসজিদটা হলো এটা এরদোগান করছে, চামলিজা মস্ক নামে। অসাধারণ, মানে আপনি এই এখনকার সময় করা, কিন্তু সেই সময়ের এটা নিয়ে আসছে আর কি। এবং মস্কগুলির যে ইতিহাস আপনি দেখেন, মানে এই ইতিহাস বলে রাত শেষ হয়ে যাবে, এই ইতিহাস বলে শেষ হবে না আর কি। আমার দেখা তুরস্ক, আমার একটা বই আছে, আমার দেখা তুরস্ক, আমি এখানে অনেক ছোটো করে কিছু লিখছি আর কি, যে ইতিহাসগুলো। আচ্ছা, যেহেতু এই কথা আসলো, আপনার লেখালেখি নিয়ে একটু জানতে চাবো যে আপনার লেখা শুরু হয়েছে কিভাবে, বা লেখালেখির জগতে আসছেন কিভাবে, এবং কি কি লিখছেন এখন? লেখা হয়েছে বললাম 2003 সালে তুরাক পত্রিকা দিয়ে শুরু হয়েছিল, দামাল মিডিয়া তুরাক পত্রিকা দিয়ে। 2004-এ এসে আমি জাতীয় পত্রিকা লেখালেখি করতাম, তখন ক্লাস 10-এ পড়ে আমি। আচ্ছা, ইনক্লাবে লিখলাম ফার্স্ট। ইনক্লাব খুব জনপ্রিয় ছিল বাংলাদেশে, এবং এটা মোটামুটি ধরেন যে কনজারভেটিভ সোসাইটির জন্য একটা মানে মুখপত্র ছিল। এরপরে তো তারা নানার সময় এটা ব্লান্ডার করছে আর কি, ইনকিলাব। 2004 সালে আমি টঙ্গীতে রোড ডিবেটার চাই, এই যে মতামত কলম আছে না, যেটা ওপিনিয়ন, ওখানে লিখছিলাম আর কি, মনে আছে। তখন টঙ্গীতে ডিবেটার ছিল না, এই যে টঙ্গীতে আর কি রোড ডিবেটার ছিল না। 2004 সালে এটা ফার্স্ট জাতীয় পত্রিকা লেখা আর কি। তখন তো জাতীয় পত্রিকা লেখা আসে মানে তাহলে তখন অনেক কিছু আসে, বিশাল বিষয় আর কি। পেপার কাটিং। হ্যাঁ, এরপরে টিচাররা এসে বলতেছে তোমার লেখা ছাপা হয়েছে, এইটা সেটা, মানে হিউজ ইনফ্লুয়েন্স আর কি। এরপরে সেকেন্ড আমি লিখলাম, আমার মনে আছে যে তখন তো মারাত্মক লোডশেডিং হতো, এখনো হয়, তখন তো বেশি হতো আর কি। দেশা বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ, আমি এনিমেটে লেখা লিখছিলাম তখন 2004 সালে ইনকিলাবে আর কি। এরপর সংগ্রামে লিখলাম, তাহলে মিল্লাতকে নিয়ে একটা ফিচার লিখলাম আর কি, ঠিক আছে।
তো এইভাবে করে তখন লেখালেখি শুরু। এরপরে তো ফেসবুকে চলে আসলো না, ফেসবুকে মানে বিভিন্ন বিষয় লিখতাম। তুরস্কে গিয়ে 2014 সালে গেলাম। এরপরে মনে হলো যে 14 সালে গেলাম সেপ্টেম্বর মাসে, ফেব্রুয়ারি বা জানুয়ারি বা মার্চ মাসে সম্ভবত এরদোগান একটা প্রোগ্রামে গেলাম। তখন তুরস্ক ভাষা খুব বেশি বুঝি না আমি, এই মানে আদান প্রদানের চোখ বুঝি আর কি। হাই কিন্তু হ্যালো। ওনার যে স্পিরিট, ওই প্রোগ্রামটা ইহুদদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল, মানে উনি যখন বক্তব্য দিচ্ছিল পুরা মানে মনে কাঁপতেছিল আর কি, এত মানে চমৎকার করে বলতে পারে। তো ওই দিন আমি খুব ইনফ্লুয়েন্স হয়েছিলাম যে না, ইলেকট্রনিক কাজ করা দরকার। এই যে আমাকে যে আমি তো তার্কিক ভাষা বুঝি না, কিন্তু আমি যে তার কথা বুঝতেছি, এটা আমি কেন বুঝতেছি আর কি, মানে কি স্পিরিটটা বোঝা যাচ্ছে। মানে এই যে স্পিরিটটা, এই স্পিরিটটাকে ধরতে হবে আর কি। এরপরে তো লেখালেখি, তার জীবন নিয়ে আমি লেখা শুরু করলাম আর কি। তো ওনার জীবন এরদোয়ান দ্য চেঞ্জ মেকার লিখেছেন। তো এরদোয়ান সম্পর্কে তো আসলে অনেক কিছু জানার আছে। আমাদের বাংলাদেশে আসলে এরদোয়ান সম্পর্কে অনেক কিছু জানেন, পজিটিভ নেগেটিভ। পজিটিভে বেশি জানেন, তবে কিছু হয়তো অতিরঞ্জিত জিনিসও অনেকেই বলার চেষ্টা করেন। এরদোয়ান কি হাফেজ? না না, একদম হাফেজ না। এরদোগান হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করছেন এবং কোরআনের একটা অংশ নিয়ে মানে একটা বড় অংশ নিয়ে মুখস্থ পারেন, কিন্তু আমার জানা মতো উনি হাফেজ না আর। তো উনি এরদোয়ানের যে রাজনৈতিক জীবন, সেটা তো আসলে বিভিন্ন শিফটিং এর মধ্যে দিয়ে আসছে। তো আমরা বাংলাদেশে অনেক ক্ষেত্রে এরদোয়ান মডেলের কথা শুনি। আসলে মানুষ এরদোয়ান মডেল বলতে কি বুঝাইতে চায়? এরদোগান মডেল বলতে আসলে আমি যতটুকু বুঝি, মানে মানুষ যা বোঝাতে চায় আর কি, তা হলো যে মানে পাওয়ার পলিটিক্সে আরেকটু মানে সিরিয়াসলি ফাইট দেওয়া আর কি, বা পাওয়ারে আসার জন্য মেকানিজম রেডি করার। হ্যাঁ, মানে কীভাবে করলে মানে দেশের ক্ষমতায় আসা যাবে আর কি, এবং ক্ষমতায় রাজনীতিকে রিপ্লেস করা যাবে আর কি, আদর্শিক রাজনীতিকে রিপ্লেস করা যাবে আর কি, এটা মানুষ হয়তো বোঝাতে চান আর কি, তাই না? এরদোগান মডেলের শুরুটা হয়েছিল ইস্তাম্বুল দিয়ে আর কি। ইস্তাম্বুলের মেয়র উনি হয়েছিলেন 1994 সালে, এবং উনি ইস্তাম্বুলকে সিগনিফিকেন্টলি চেঞ্জ করছেন আর কি। আচ্ছা, আরেকটা বিষয় এখানে ইনক্লুডেড, এটা হচ্ছে যে ডেভেলপমেন্ট মডেল আর কি। দুটো বিষয়, একটা পলিটিক্স আর ডেভেলপমেন্ট আর কি। জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, এরপর নাম তো পার্টির নাম নিয়ে আসলো উনি। তো ইস্তাম্বুলে মেয়র হয়ে উনি এক তো মেয়র হওয়ার আগে উনি ইস্তাম্বুলের সংগঠনকে খুব স্ট্রং করছেন। তখন রেফা পার্টি ছিল, এবং ইস্তাম্বুলকে উনি সিগনিফিকেন্টলি চেঞ্জ করে ফেলছেন 4 বছরে মাত্র। আচ্ছা, ইস্তাম্বুলে তখন খুব ময়লা ছিল, আমাদের ঢাকা শহরে আমি আজকে চিন্তা করছিলাম আসার সময় যে কী পরিমাণ ময়লা আমাদের এখনও আছে, কী পরিমাণ যানজট এখনও আছে, পানির সমস্যা আমাদের ঢাকা শহরে আছে। তো এরদোগান এটাকে খুব শর্ট টাইমের মধ্যে শহরের চেহারা চেঞ্জ করে দিয়েছিল আর কি। এটা তাকে পরে জাতীয় রাজনীতি নিয়ে আসে। তো হয়তো এটাকে নিয়ে কথা বলেছে এরদোগান মডেল আর কি। আচ্ছা, এখন এরদোয়ান তো অনেক বছর ক্ষমতায় আছেন, তো মাঝখানে কু হইল, অনেক ষড়যন্ত্র, বিদেশি দেশি অনেক ষড়যন্ত্র তো ছিল। তো ওনার টিকে থাকার রহস্যটা আসলে কি? টিকে থাকার ওনাকে তো অনেকে স্বৈরাচারও বলার চেষ্টা করে বা বলে, কিভাবে টিকে আছেন? কয়েকটা পয়েন্ট এখানে আছে। এক নম্বর হচ্ছে যে তার মধ্যে লেগে থাকার একটা প্রচণ্ড আছে, হিম্মত আছে আর। ওনার বয়স কত হবে এখন? বয়স এখন 72। আচ্ছা, 72। যে মানে হাল ছাড়বো না আর, লেগে থাকবো। এবং আমি যে জিনিস বিশ্বাস করি এটা আমি বাস্তবায়ন করব। আমি যে স্বপ্ন দেখি এটা মানে পুরোপুরি বাস্তবায়িত হবে, এই হিম্মতটা তার মধ্যে আছে আর কি। আমি তো এরদোগানের অনেক কাছের মানুষের সাথে ইন্টারভিউ করছি বই লেখার সময়, যারা এরদোগানকে 30 বছর ধরে দেখতেছে, 40 বছর দেখতেছে, এই লোকদের সাথে আমি ইন্টারভিউ নেওয়ার সুযোগ আমার হয়েছে। তো সেখানে দেখছি যে এই যে হিম্মতটা সবার কাছে কমন, সাহস, হ্যাঁ, এটা সবাই আমাকে বলছেন যে না, তার এই গুণের কারণে সে এখনও টিকে আছে। এটা একটা। নাম্বার 2 হচ্ছে যে এরদোগান যেই যাদের ভোট পেয়ে কী বলে পাওয়ারে আসে আর কি, এই গ্রুপটা বিশেষ করে যারা কনজারভেটিভ, তার ক্ষেত্রে কনজারভেটিভ সোসাইটিটা আছে, তার ক্ষেত্রে 65% অলমোস্ট কনজারভেটিভ আর কি। এরদোগান চেষ্টা করে যে এই গ্রুপটাকে আমি কি করব, মানে তারা আসলে কেমন এরদোগান চায়, এই এরদোগান আমি হবো আর কি। আচ্ছা, বা যদি আমি কেমন মানে সোসাইটি চাই, এটা আমি ট্রান্সফর্ম করব। এই যে কমিউনিকেশনটা, এটা তার মধ্যে আছে আর কি, এবং চমৎকার কমিউনিকেশন স্কিল আছে আর কি। ঠিক আছে। এখন তুরস্কে তো আসলে একটা অনেক লম্বা সময় ধরে সেকুলার রাজত্ব করেছে, এবং এখন পর্যন্ত এখানে মানে নন মুসলিমস এর সংখ্যাটাও অনেক,
তো সেই জায়গা থেকে কি ধরনের সমস্যাগুলি ফেস করে আসলে এরদোয়ান সরকার? হ্যাঁ, তাকে নন মুসলিম খুব বেশি নাই, নন মুসলিম সংখ্যাটা কম, কিন্তু এক্সট্রা মানে আলট্রা সেকুলার আছে আর কি, যেটা ক্যামালিস্ট বলা হয় আর কি। তো সেই জায়গা থেকে তো মানে এই যে বাধা যেগুলো বললেন আপনি, একটা বড় বাধা তো হচ্ছে এই জায়গাগুলি থেকে। হ্যাঁ, যে সেকুলার বা এক্সট্রা সেকুলার যে এটা আছে, তারা তো বিশেষ করে তার ইকোনমি যদি বলেন, তার এডুকেশন যদি বলেন, তার কালচার যদি বলেন, এই তিনটা জায়গায় কিন্তু সেকুলাররা একদম ওয়েল এস্টাবলিশ এখনও। আচ্ছা, আপনি এখনও যদি বলেন যে সবচেয়ে বড় যে হোল্ডিংগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো আছে, এগুলো কিন্তু সেকুলার দিয়ে করা আর কি। এখনও তারা কিন্তু চালাচ্ছে, রাজত্ব তাদের আছে এখনও আর কি। সবচেয়ে বড় যে ধরেন যে প্রাইভেট ইউনিভার্সিটি, এটা কাদের? এটা কিন্তু সেকুলারদের এখনও আর কি। আচ্ছা, এবং এখনও তারা মানে শিক্ষা তাদের একটা মারাত্মক প্রভাব আছে আর কি, কালচারালি তো কথাই নেই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এরদোগান খুব ফেস করতে করতে মানে আপনার স্ট্রাগল ফেস করতে করতে এখন একটা পর্যায়ে আসছে, অল্প অল্প করে। হ্যাঁ, অল্প অল্প করে আগে এই পর্যায়ে আসছে। এবং আমার কাছে মনে হয় যে একটা সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন হয়েছে সমাজে আর কি। এক সময় এই আল্ট্রা সেকুলারিজমের কারণে তার্কির মা এবং বোনেরা তারা পড়াশোনা করতে পারতো না, এই অর্থে যে হিজাব পরে সে কোথাও হায়ার এডুকেশন নেওয়ার সুযোগ তার ছিল না। এটা আপনার শুধু মানে একসময় বাই ল এটা নিষিদ্ধ ছিল, বা কোথাও ল না থাকলে কেউ হিজাব পরে যাইতো মানে যাবে এই সুযোগই ছিল না, তাকে বের করে দিত আর কি। আমি অন্তত কয়েক ডজন এখন যারা হাইল একাডেমিশিয়ান তাদেরকে চিনি, বা ধরেন যে ব্যুরোক্রেটস বা সিভিল সোসাইটি বিজনেসম্যান, যারা শুধুমাত্র হিজাব পরার কারণে তার পড়াশোনা শেষ করতে পারে না। এরপরে সে হয়তো ইউরোপ চলে গেছে, কেউ পাকিস্তান আসছে, কেউ মালয়েশিয়া আসছে, কেউ অন্যান্য আমেরিকা গেছে, কানাডা গেছে, ওখান থেকে সে পাশ করে আসছে বিকজ অফ হিজাব। বা ধরেন যে দাড়ি ছিল, দাড়ির কারণে সে করতে পারে নাই। এই সংখ্যাটা কিন্তু হিউজ। এবং আমাকে অনেকেই বলছেন যে তার কিন্তু তো ওই যে বিয়েটা হলো আপনার অফিসাররা বিয়ে পড়ায় আর কি, সরকারি। তো হয়তো এমন একজন বিয়ে পড়ে সে তো ইসলাম জানেই না, তখন তারা তার দুইটা বিয়ের আয়োজন করতো আর কি। একটা বিয়ে সরকারি, একটা হচ্ছে বেসরকারি বিয়ে করতে পারতো না, তখন আইন নিষিদ্ধ ছিল। আমি এমনও শুনছি যে ছিল মানে রাতের অন্ধকারে বিয়ের আয়োজন হতো বাসার মধ্যে, বা কেউ মানে মাটির নিচে একটা ছিল। বিশেষ করে ধরেন তার যে অংশটা যেমন উরফা আছে বা গাজিয়ান্তেপ, ওদিকে কিন্তু এখনও মাটির নিচে ঘর আছে। হ্যাঁ, শেল্টার না, মানে এটা মানে ঐতিহ্য আর কি। তো সেখানে হতো, বিয়ের প্রোগ্রাম হতো আর কি। এই ধরনের ইতিহাস এখানে আছে, মানে সরকারের চোখ ফাঁকি দিয়ে। তো এর দোকানে একটা সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন করছেন শিক্ষা ব্যবস্থায়, উনি চেষ্টা করতেছেন সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন করার জন্য। মাদ্রাসা শিক্ষা যেটা আমরা বলি, ওখানে ইমাম হাতিব স্কুল, সেই স্কুলেও মানে এখন হিউজ ইমাম হাতিব স্কুলের নাম্বার বাড়াইছেন। ইউনিভার্সিটিগুলোতে ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টি হয়েছে, হ্যাঁ, এবং ইসলামিক স্টাডিজে হিউজ উনি বাজেট দিচ্ছেন। এখন একটা মানে মারাত্মক পরিবর্তন হয়েছিল আর কি। ইউনিভার্সিটিগুলো মসজিদ ছিল না, নামাজ পড়তে পারতো না। আমাকে একদিন আমার দিন বলতেছিল, একদিন আমরা একসাথে উজু করতেছি আমাদের ওয়াশরুমে গিয়ে, হাফিজ খুব ভালো সময় তোমরা তুরস্ক ইউনিভার্সিটিতে মানে আসছো। আমি যখন ফার্স্ট ঢুকলাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে, আমাকে আমার ডিন বলতেছে তোমার সাথে দেখা করো। কেন? বলতেছি তোমাকে উজু করতে দেখছি, তুমি কেন উজু করো? এখানে তো উজু করা জায়গা না, স্কুল ধর্মচর্চার জায়গা না, ইউনিভার্সিটি উজু করো, নামাজ পড়বা কেন? মানে এবং সে আমাকে চাকরি যাওয়ার থেট দিচ্ছে, এটা বলতেছিল আমাকে। উনি বলতেছিল যে এই যে আমি যখন ডিন হয়েছি, আমার মাথায় এটা কাজ করছে যে আমার ডিন আমাকে এই কথা বলছিল। এই কারণে কী করবো, মসজিদ তো আছেই, এখন ফ্যাকাল্টিতে আমি নামাজের জন্য দুটো রুম করে দিছি, একটা ছেলেদের একটা মেয়েদের জন্য আর কি, এক্সট্রা করে। হ্যাঁ, তো এই হলো আপনার ট্রান্সফরমেশন আর কি। তো এরদোয়ান দ্য চেঞ্জ মেকার বইটার কথা বললেন, আরেকটা কি বলেছেন? আমার দেখা তুরস্ক। এটা কত বড়? এটা মানে বড় বলতে 300 পেজের কাছাকাছি, মানে 200 প্লাস। এটা কোন পাবলিকেশন জানো? গার্ডিয়ান, সবগুলো গার্ডিয়ান, বাংলাদেশ সবগুলো গার্ডিয়ান। আবার এরদোয়ান দ্য চেঞ্জ মেকার, এটা হলো সেকেন্ড বই ছিল, মানে চেঞ্জ মেকার বের হওয়ার পরে আর কি। এখন আমরা আরেকটা বিষয়ে জানবো, সেটা হচ্ছে যে আপনি তো তুরস্ক থেকে বাংলাদেশ চলে আসছেন, এবং সেটা যতটুকু জানি যে 2026 সালের যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটাতে গাজীপুর 6 আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী হিসেবে আপনি বেশ কয়েকদিন কাজ করেছেন। তো সেটা কি হলো আসলে শেষ পর্যন্ত? জি, আমি তো 2000 যেটা বললেন যে 25 সালের সম্ভবত 30 জুলাই বা 31 জুলাই গাজীপুর 6 আসন হয়। গাজীপুরের লোক সংখ্যা বেশি, আপনি জানেন যে এখানে ইন্ডাস্ট্রিয়াল শহর হওয়ার কারণে এখানে প্রতিনিয়ত লোক সংখ্যা বাড়তেছে আর কি। ইলেকশন কমিশন এটাকে চিন্তা করে একটা আসন বাড়াইছিল গাজীপুরে আর কি।
আচ্ছা, আমাদের একটা আসনে এখন লোক সংখ্যা 8 লাখ 9 লাখ এরকম আর কি, 7 লাখ, হিউজ। হিউজ। তো বাড়াইতে গিয়ে তারা বাগেরহাটে একটা আসন কমাইছিল আর কি, কারণ বাগেরহাটের লোক সংখ্যা তারা দেখছে যে সবচেয়ে কম হচ্ছে বাগেরহাটে আর কি, কিন্তু সেখানে আসন বেশি। আসন বেশি। সেখানে আপনার 2 লাখ সামথিং 3 লাখ এরকম ভোটার আর কি। তো এখানে একটা আসন বাড়াইলো। বাগেরহাটের প্রেস ক্লাব, বিএনপি বা জামাত সহ ওরা মামলা করছিল ইলেকশন কমিশনের বিরুদ্ধে যে এটা তাদের জন্য মানে জাস্টিস হয় না আর কি। এরপরে তো লম্বা শুনানি হলো, শুনানি হওয়ার পরে আমাদের এই আসনটা বাদ হয়ে যায় আর কি। আপিল বিভাগ ওদের পক্ষে রায় দিয়েছিল আর কি। তো আমি এর মাঝখানে আমি আসলাম, এসে আমি যখন আসছি তখন তো এগুলো নিয়ে কিছু ছিল না। 1 মাস কাজ করার পরে মামলা রায় ফার্স্ট হাইকোর্ট থেকে যে আসন বাতিল। আচ্ছা, এরপরে 2 মাসের মাথায় গিয়ে মানে চূড়ান্ত বাতিল হয়েছে আর কি। তো আমি 2 মাস কাজ করছি গাজীপুরে। তো আলহামদুলিল্লাহ এটা তো একটা সিগনিফিকেন্ট আমার জন্য ইয়া ছিল, মানে একটা পাওয়া ছিল, মানে লাখ মানুষের ভালোবাসা পাওয়া। এরপরে যখন আসন বাদ হয়ে গেল তখন তো সংগঠন বললো যে ঠিক আছে আমরা তাহলে আর আপাতত মানে আসন নিয়ে চিন্তা করছি না, তোমাকে জন্য আমরা বিকল্প কিছু চিন্তা, মানে সামনের দিকে কীভাবে আগানো যায় এটা নিয়ে আমির জামান আমাকে ডাকলেন, বললেন যে এভাবে চিন্তা করতেছি। আমি বলছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এটা নিয়ে অনেকেই এটা নিয়ে ইয়ে ঘটে যাচ্ছে, বা ধরেন আমাদের আত্মীয় স্বজনরাও যে কী হইলো তুমি আসলা, এভাবে এখন কি হলো, মানে কি হলো এই কোশ্চেনটা মানে হাজারো মানুষের আর কি। আবার গাজীপুরের মানুষজন খুব কষ্ট যে হাফিজ ভাইকে পাইছিলাম, আমরা খুব আশা ছিল আমাদের যে আমরা একসাথে কাজ করবো, অনেকে তো সময় দিয়েছে, কষ্ট সময় করেছে। দিয়েছে আলটিমেটলি। তো এরপরে যখন থাকলো না তখন তো মানে একটা হতাশা আমার আশেপাশে যারা আছে ওনাদের, বিশেষ করে আমাদের ভোটার যারা দায়িত্বশীলরা বা আমাকে যারা বিভিন্নভাবে আমার কাজগুলো দেখছে, বিশেষ করে গাজীপুর নিয়ে। কিন্তু আমাদের কাছে সো নর্মাল, আমাদের ধরেন যে আমাদের সাংগঠনিক যে স্ট্রাকচার বা আমাদের যে ট্রেডিশন জামাত ইসলামের, এখানে তো ব্যক্তির চাওয়াটা খুব মুখ্য এখানে না, তাই না? বা ইনফ্যাক্ট রাজনীতিটা এমন হওয়া উচিত যে ব্যক্তির চাহিদার চেয়ে দল বা দেশের চাহিদাটাকে এখানে প্রাধান্য দেওয়াটা জরুরি আর কি। এখন আপনি যেমন নিজের ইচ্ছায় এখানে এসে পুলিশ মানে নির্বাচনের জন্য যা দাঁড়ানো, সেরকম নিজের ইচ্ছার বাইরেই আসলে আবার সেটা চলে গেল। এখন আপনি মানে দেশে যে রাজনীতির এই যে গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে আসলেন, সেটার পিছনের কোনো ঘটনা আছে কিনা? কেন হঠাৎ করেই দেশে আসলেন? আপনি কি তুরস্কের নাগরিক কিনা বা? না, আমি এখনো নাগরিক হইনি, তবে নাগরিক আমার অপরচুনিটি ছিল। আচ্ছা, আমি তো মানে বাংলাদেশে না আসলে আমার নাগরিকত্বের জন্য সবগুলো কাগজপত্র রেডি ছিল। মানে আমি হয়তো অক্টোবর মাসে অ্যাপ্লিকেশন করতাম, হ্যাঁ, বা সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন করতাম আর কি, সেপ্টেম্বর মাসের দিকে। কিন্তু দেখা গেলো যে একটা আনসার্টেনিটি, আমি কাগজ গুছাচ্ছি, সংগঠন আমাকে বলতেছে তুমি দেশে আসার প্রস্তুতি নাও, হ্যাঁ। আচ্ছা, এরপরে তো অক্টোবরে আমি ফাইনালি আসলাম আর কি। আমার সকল কাগজপত্র রেডি ছিল আর কি, নাগরিকত্বে মানে অ্যাপ্লিকেশন করার জন্য আর কি। আমি আরও বেশ আগেই নাগরিকত্বের জন্য এলিজিবল হয়েছি আর কি। নানা কারণে অ্যাপ্লিকেশন করে নেই। সর্বশেষ আমাদের বাচ্চাটা হলো, ছোটো বাচ্চা, আমি ভাবলাম যে সে হওয়ার পরে তাকে সহ করবো আর কি। এনিওয়ে এরপরে তো দেশে চলে আসা। আমি অনেক দিন এটা নিয়ে চিন্তা করছি যে কী করা উচিত আমার আসলে আর কি। দেশের বাইরে আমরা আছি, আলহামদুলিল্লাহ, মানে আমাদের ধরেন যে ওখানে স্যালারি স্ট্রাকচার বা আদার্স ফেসিলিটি বা এগুলো তো আমাদের খুব ভালো ছিল আর কি, হ্যাঁ। বা আমরা অলমোস্ট তুরস্ক 11 বছর যেখানে ছিলাম, আমরা ওই পরিবেশ, ওই সোসাইটি, ওই মানুষ, জব, এই সব কিছু আমরা মানে অভ্যস্ত হয়ে গেছিলাম আর। তো এরপরে যখন দেখলাম যে না, আমাদের তো মানে দুনিয়া আসার পিছনে শুধু কারণ এটাই না যে আমি ভালো থাকবো, ভালো খাবো, হ্যাপি ফ্যামিলি, ঠিক আছে। মানুষ যেটাকে, সাধারণ মানুষ যেটাকে মনে করে যে না এটাই মনে হয় জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমার কাছে না এই মানে এটা কন্ট্রিবিউশনটা জীবনে বড় আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে এখন দেশে গেলে কন্ট্রিবিউশনটা বেশি করা যাবে দেশের বাইরে থাকার চেয়ে। এবং একটা হাদিস আছে যে আল্লাহ খায়রুন নাস মাইন ফাউন নাস, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের কী করতে পারে, উপকার করতে পারে আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা হলো মানে হাজারো মানুষকে নিয়ে কাজ করার একটা সুযোগ এবং দেশের জন্য কন্ট্রিবিউশন করার সুযোগ আর কি। তো আমরা অনেক চিন্তা করছি এটা নিয়ে কী করা যায়। ফ্যামিলির সাথে কথা বলছি, ফ্যামিলিতে কেউ রাজি না। মা বলতেছে না কোনো দরকার নেই, বাবা অনেক ভালো আছে। ইনফ্যাক্ট আমি আব্বু মাকে ম্যানেজ করার জন্য বলতেছিলাম যে দেখেন আপনারা তো অসুস্থ মানুষ, দুজনেই অসুস্থ, অনেকগুলো মানে অসুস্থতার বিষয় আমাদের আছে, আপনাদের দেখার জন্য তেজন দরকার। বলছে কোনো দরকার নেই, আমাদের দেখা আল্লাহ দেখবে। আর ছোটো ভাই দেশে থাকে, ও আছে, তুমি দেশে বাইরে থাকো। এরপরে তো আসা সব কিছু মানে উপেক্ষা করে আসলে আসতে হয়েছে বা এসেছেন। জি জি। তো বাংলাদেশে তুরস্কের অনেকগুলো বিষয় হয়তো এক্সপিরিয়েন্স করেছেন ওখান থেকে।
এবং আপনি কিছু আইডিয়াও শেয়ার করেছিলেন। তো আপনার মেইন ফোকাসের জায়গা কী ছিল আসলে? আপনি যদি গাজীপুর নিয়ে যেহেতু কাজ করছিলেন, একটা চিন্তা তো অবশ্যই করেছিলেন, ইশতেহার বা চিন্তাভাবনা, পরিকল্পনা। দেখেন, শুধু গাজীপুর না, পুরো বাংলাদেশে, ইন পার্টিকুলার গাজীপুর যদি আমি বলি, হুম গাজীপুরটা একটা বসবাস অনুপযোগী মানে শহরে পরিণত হয়েছে। হুম যারা গাজীপুরে আমাদের যারা গাজীপুরে কন্টিনিউ আছে, তারা হয়তো এই ব্যাপারটা ফিল করতে পারতেছে না যে কি একটা লাইফ আমরা পার করতেছি আর কি। হুম আপনি চিন্তা করতে পারবেন না, আপনি গাজীপুর চৌরাস্তা গেছেন কিনা আমি জানি না, হুম, আমি এদিক দিয়ে যাই। সেদিক যাওয়া আসা করেন। গাজীপুর চৌরাস্তার নিচে, ফ্লাইওভারের নিচে যা অবস্থা আর কি, আমার শ্বশুরবাড়ি চৌরাস্তাতে আর কি। হুম হুম তো আমি যখন তুরস্ক থেকে আসতাম, আমার কাছে খুব কষ্ট লাগতো যে একটা শহরে এভাবে মানে কীভাবে চলে, এত নোংরা, এত ময়লা একটা শহরে। গাজীপুর চৌরাস্তাটা হচ্ছে আমাদের এই পুরা উত্তরবঙ্গের একটা মানে একটা কানেক্টিভ পয়েন্ট, তাই না? জাংশন। এখানে আসার পরে মানে এত নোংরা হতে পারে একটা শহর, এবং মানে হাইজেনিকের মানে মিনিমামটুকু নাই এখানে। আর জ্যাম তো আছে ফ্রি, এরপরে ধুলাবালি, আমাদের ড্রেনগুলো ওপেন ড্রেন, ময়লা। এরপর সবচেয়ে বড় সমস্যা হলো এখানে মাদক। মানে নিরাপত্তা বলতে মানে টঙ্গীর আপনি একটা জায়গা দেখান যে জায়গায় নিরাপদ। আমাদের স্টেশন বিশেষ করে বিখ্যাত এক্স্যাক্টলি প্রতিদিন ছিনতাইয়ের জন্য। চিন্তায় আছে, পকেট মারা আছে মানুষ। এবং আমি আসার আগে মানে প্ল্যান যখন নিচ্ছিলাম গাজীপুর নিয়ে, হুম তখন আমি সার্চ দিচ্ছিলাম যে গাজীপুর বা টঙ্গী লিখলে কী আসে হুম ইউটিউবে। আর আপনি আজকে গিয়ে টেস্ট করে দেখেন, টঙ্গী লিখলে আপনি প্রায় 90% কন্টেন্ট হচ্ছে নেগেটিভ কন্টেন্ট। এই খুন হয়েছে, এই লাশ পাওয়া গেছে, ছিনতাই। এই চিন্তাই হয়েছে, পকেটমার, ডাকাতি, এগুলো আর কি। তো আমার এখানে একটা ছিল, মানে একটা যুদ্ধ ছিল, স্বপ্ন ছিল যে এগুলো পজিটিভ হবে না, এটা আমরা একটা বার্যকোষ নগরে পরিণত করবো আর কি, এরপরে নিরাপদ নগরীতে পরিণত করবো, পরিচ্ছন্ন। আমি এই জন্য বলছিলাম যে নিরাপদ, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য গাজীপুর, এটা আমাদের স্লোগান ছিল আর কি। এবং এই জন্য আমি কিছু কাজ করার চেষ্টা করছি। আপনি দেখছেন যে আমি ময়লাগুলিতে গেছি, ময়লার। এবং একটা শহর আপনি চিন্তা করেন যে জেলাগালিতে আমাদের আছে, জেলাগালিতে আছে, গাছায় আছে, আমাদের বুটবাজারের ওইখানে আর কি, মানে বড়বাড়ির ওইখানে কোড্ডা একটা আছে আমাদের, ওই যে টাঙ্গাইল যাওয়ার পথে পড়ে, মানে থেকে চৌরাস্তা থেকে ওদিকে আর কি। 3টা ময়লার পাহাড়, একটা সিটি কর্পোরেশন। এটা আমি আপনাকে একটা কষ্টের কথা শেয়ার করি। তার্কি থেকে একটা গ্রুপ আসছিল, একটা সিটি কর্পোরেশনের, উনি হলো ডেপুটি মেয়র আর কি, আসছিল, আমাদের গাজীপুরে গেছে। তখন বর্ষার সিজন, উনি দেখলো যে গাজীপুরে এই পর্যন্ত তো মানে পানি আসে, ময়লাগুলো ভাসতেছেই হবে আর কি। উনি বলতেছে যে এই শহরের মেয়রকে, তারে আমি একটু প্রশিক্ষণ দিতে চাই তুরস্ক নিয়ে আর কি, যে নগরায়ন বলতে কী বোঝে আর কি। তার্কিতে একটা চমৎকার বিষয় হলো যে তারা বাংলাদেশের লোকাল গভর্নমেন্টে আসলে অনেক সমস্যা, মানে আপনার সিস্টেমে অনেক ঝামেলা আছে, আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না, বাজেট সমস্যা আছে। তার্কিতে প্রত্যেকটা সিটি কর্পোরেশন তারা হচ্ছে আপনার কি বলে, ইন্ডিপেন্ডেন্ট, মানে সাফিসিয়েন্ট তাদের মানি আছে, বিশাল বাজেট তাদের সুযোগ আছে আর কি। এবং তারা কিন্তু মানে কম্পিটিশন করে কোন সিটি কর্পোরেশনের যে কোন সিটি কর্পোরেশন কী হবে, ফার্স্ট হবে, ভালো করবে, এবং কারা বেশি সার্ভিস দেবে। এমন সব সার্ভিস আছে যেটা আমরা চিন্তা করতে পারি না। যেমন ধরেন গাজীপুরের মধ্যে একটা বড় সমস্যা হলো আপনার কেউ মারা গেছে, দাফন করবেন জায়গা নেই। গাজীপুরে আমাদের হাজার হাজার শ্রমিক, মানে লাখ লাখ শ্রমিকরা থাকে এখানে। কেউ মারা গেলে তার লাশ নিয়ে যেতে হয়, ধরেন যে সেই নেত্রকোনায়, ধরেন যে সেই রংপুরে, সেই বরিশালে। এবং এটা একটা বড় ধরনের পেরেশানি কাজ করে, আপনি অ্যাম্বুলেন্স পাবেন না, মানে কী যে কষ্ট আমাদের নাগরিকরা করে আর কি। কবরস্থানগুলিতে জায়গা নেই। তুরস্কে আমি আপনাকে বলি যে তুরস্কে এটা অলমোস্ট সকল সিটি কর্পোরেশনে আছে। কেউ মারা গেছে, সিটি কর্পোরেশন থেকে তাকে একটা মানে লাশবাহী অ্যাম্বুলেন্স দেওয়া হয়, আরেকটা গাড়ি দেওয়া হয় তাকে ফ্যামিলির জন্য। এবং আপনি যেখানে নিয়ে যেতে চান তার জন্য সে মানে এটা আপনার কিছু করতে হবে না, আপনাকে ওখানে গিয়ে মানে জানাইলেই হবে। মানে বাংলাদেশ যেটা হয় যে সার্ভিস পাওয়ার জন্য ঘুষ দিতে হয়, ঘুষ অনেক সময় মানে খুশি করতে হয়, পাওয়ার থাকতে হয়, বা দেখা গেছে এত বেশি মানে অত আছে যে আপনি মানে সাধারণ মানুষের সার্ভিস পাবেন আর। অথচ তার শুধু জানাবেন সিটি কর্পোরেশনকে যে আমাদের মারা গেছে, সব তারা চলে আসবে। এবং মানে কবরস্থানে গেলে মানে কবর দেওয়ার পরে যে মানে কবরটা করে দেবে, এটা তারা করে দেবে আর। মানে এই ধরনের মানে অসাধারণ কিছু বিষয় তাদের মধ্যে আছে আর কি। হ্যাঁ, এরপরে রাস্তাঘাট আমি যেটা দেখছি যে সকালে ভাঙা দিয়ে গেছি, যেটা রাস্তা ভেঙে গেছে, রাত হয়েছে, রাতে তারা রাস্তাটা করে দিছে, ঠিক করে দিছে আর। এবং আপনি একটা রাস্তা পাবেন না যেখানে পাবলিক হাঁটাচলা করে, যেখানে ফুটপাথ নাই।
ইন্টারেস্টিং, বাংলাদেশে তো ফুটপাত আমি যাও আছে এটাও সব দখল বাজার। ইনফ্যাক্ট আমি মনে করতাম ছোটবেলায় যে ফুটপাত মানে মনে হলো দোকান, মানে আচ্ছা, মানে আমার মাথায় ছোটবেলায় এটাই ছিল যে ফুটপাত মানে হচ্ছে ফুটপাতের যে দোকান বলতে ভ্যান গাড়ি বোঝায়? আর কি, ভ্যান গাড়ি রাস্তায় বসে আছে, এটা হলো ফুটপাত আর কি। আনফর্চুনেটলি এটা তো মানে একটা বড় সমস্যা আর কি, দেখে দেখে এভাবে আমরা বড় হয়েছি। বড় হয়েছে আর কি। তো আমার স্বপ্ন ছিল যে গাজীপুরকে আমরা একটা এইভাবে করে নিরাপদ, একটা পরিচ্ছন্ন এবং একটা বাসযোগ্য নগরীতে পরিণত করবো আর কি। তো এখন কি স্বপ্ন ছেড়ে দিচ্ছেন? না, এখন স্বপ্ন তো মানুষ মানে বলে মানুষ স্বপ্নের সমান বড় আর কি, তাই না? না, নিঃসন্দেহে যেহেতু আমার জন্ম এখানে, এই গাজীপুরে তো আমার মানে গাজীপুর তো আমাকে গড়ে দিছে না, আমাকে গড়ার মানে জন্ম আমার এখানে। আবার আমাদের ঘোরার যে বেসিকটা এটা কিন্তু আমার মেলার থেকে আর এটা গাজীপুরে, মানে আমার মানে জীবনের মানে ঘটনা গাজীপুরের আর কি। তো আমার কাছে মনে হয় যে এই মাটির জন্য আমার হক আছে, তো সেটা আপনার উপরে এই মাটির হক আছে। এক্স্যাক্টলি আপনাকে যেমন আলো বাতাস দিয়েছে, পরিবেশ দিয়েছে। এক্স্যাক্টলি সবকিছু দিছে আমার বাবা মা, আমার দাদা, তার বাবা, তার দাদা, হ্যাঁ, তারাই গাজীপুরে এই মাটিতে বড় হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এখানে আমাদের নিঃসন্দেহে কিছু করার আছে এবং করা উচিত। তো আমি আমার যে অপরচুনিটি যেভাবে পাবো আমি গাজীপুরের জন্য এভাবে কাজ করবো ইনশাআল্লাহ আর কি। ইনশাআল্লাহ। তো আমরা শেষ দিকে আছি। আমরা যে বাংলাদেশ জামাতে ইসলামী সবশেষ একটা সামিট হলো রিসেন্টলি, আর সেটাকে পলিসি সামিট বলা হচ্ছে। তো সেখানে আপনার কন্ট্রিবিউশন ছিল আমি যতটুকু জানি। তো সে জায়গায় আমরা জানার চেষ্টা করবো আসলে এই যে পলিসি সামিট, সেটা বাংলাদেশে তো আগে কখন শুনি না এরকম কিছু একটা, আসলে কোন একটা পলিটিক্যাল পার্টি আসলে এরকম একটা সামিট করেছে যেখানে সবাইকে ইনভাইট করে তাদের পলিসিগুলো জানাচ্ছে। এই আইডিয়াটা সম্পর্কে আপনার কোনো ইয়ে আছে কিনা, ব্যাকগ্রাউন্ডে কিভাবে হলো এটা আসলে? দেখেন, এখানে দুইটা বিষয়, একটা হলো যে বর্তমানে জামাত এটা মানে অন্য লেভেলে, এবার তো গানই হয়ে গেছে যে খেলা করছে কোন লেভেলে, তাই না? মানে এটা আগেও ছিল নিঃসন্দেহে, এখন এটাকে মানে আরও এক্সপ্লোর করতেছে আর কি, মানে আরও মানে ইনক্লুশন হচ্ছে আর কি। আপনি জেনে খুশি হবেন বা আপনি মানে আপনার যারা জন্য বলতেছি যে জামাতে এখন নানাভাবে এঙ্গেজড আমাদের একটা বড় অংশের বুদ্ধিজীবীরা, একাডেমিশিয়ানরা, গবেষকরা, সিভিল সোসাইটি, ইকোনমিস্টরা, এরপরে হচ্ছে আপনার বিজনেস যারা গ্রুপ আছে। তো এর সমন্বয়ে কিন্তু মানে এই পলিসিগুলো তৈরি হয়েছে আর কি। আচ্ছা। তো আমরা চেয়েছিলাম যে এই পলিসিগুলো আমাদের একটা ফরম্যাটে এসে প্রকাশ করা দরকার। আরেকটা আছে, এটা হলো যে ফেসবুকে লেখালেখি হয় না যে জামাত সরকার আসলে তার দেশ কেমনে চালাইবো, হয় না? হ্যাঁ, নানা গ্রুপ ক্রিটিসিজম, বলছিলেন যে অর্থমন্ত্রী কি হবে, মানে টেনশনের শেষ নাই আর কি। তাদের টেনশনটা একটু বেশি আসলে, যারা আসলে, বিরোধিতা করে। তো এটা একটা টেনশন ওনাদের আছে, তো ওনাদের টেনশনটা দূর করা দরকার। আবার আরেকটা টেনশন আসলে আছে যে যারা আমাদের এখানে ডিপ্লোমেটস বা ফরেন অ্যাক্টরস, তারাও চায় যে জামাত কীভাবে দেশ চালাতে চায়। এখানে মানে পজিটিভ নেগেটিভ চিন্তা থাকতে পারে। সাধারণ একজন নাগরিক সে জামাতকে পছন্দ করে ভোট দিবে, সে তো জানতে চাইতে পারে, অবশ্যই তার অধিকার, এটা তার রাইট, এবং তাকে জানানো উচিত। আরেকটা হচ্ছে কেউ হয়তো বিরোধিতা করার জন্য আসলে জামাতের কিছু আছে কিনা বুঝাইতে চায়। আমরা আসলে এখানে পজিটিভ জায়গা থেকে কাজ করেছি যে আমাদের জামাতের আসলে পলিসিগুলো ক্লিয়ার হওয়া দরকার। জামাত কীভাবে দেশ পরিচালনা করতে চায়, জামাতের সামনে যখন গভর্নমেন্টে আসবে তখন তাদের এডুকেশন পলিসি কী হবে, তাদের ফাইন্যান্স বা ব্যাংকিং পলিসি কী হবে, তাদের উইমেন পলিসি কী হবে, ইয়ুথ পলিসি কী হবে, তাদের হেলথ পলিসি কী হবে। আমরা এগুলো নিয়ে লম্বা সময় ধরে কাজ করছি এবং এইবার যেটা হয়েছে গতকাল, এটা তো একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট আমাদের জন্য। এবং কালকে আমাদের 6টা সেক্টরের পলিসি এখানে। আপনি একটা কথা ফেসবুকে লিখেছিলেন যে আজকের পলিসি সামিটটা হচ্ছে একটা ট্রেলার, তার মানে আরও অনেক। হ্যাঁ, আমাদের সবগুলো সেক্টরের পলিসি রেডি করা আছে। আমাদের সেভারাল গ্রুপ এখানে জন্য কাজ করতেছে এবং এই পলিসির পরে আমাদের আসতেছে ইশতেহার, হয়তো এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতে ইশতেহার আসবে। সেখানে একটা রিফ্লেকশন আপনি দেখবেন যে বেশ কিছু আরও চমৎকার বিষয়গুলো থাকতেছে সেখানে আর কি। আপনি কোন পলিসি নিয়ে কাজ করেছেন এখানে নাকি? আমি তো ওভারঅলে আছি এটাকে মানে ইয়ে করার জন্য, কি বলে এটাকে, কোঅর্ডিনেশন বা এই বিষয়গুলিতে আমার জায়গা থেকে হেল্প করার জন্য আর কি, বা যতটুকু এখানে ইয়ে করা যায়, অ্যাকোমোডেট করা যায়, এই জায়গাতে কাজ করছি আর কি। জামাতের এই যে পলিসি মেকার যারা আছেন সবাই কি জামাতের? সবাই জামাতের। আমরা আসলে এখানে জামাতের কে না এটা দেখছি না।
যারা এখন কাজ করতে যাচ্ছে আমাদের সাথে আর কি, অ্যাপ্রোচ করছে যে আমি কাজ করতে চাই, অথবা আমরা অ্যাপ্রোচ করছি যে আপনি তো এই সেক্টর এক্সপার্ট, আপনার হয়তো 30 ইয়ার্সের এখানে এক্সপিরিয়েন্স আছে, আপনি হয়তো ফাইন্যান্স নিয়ে কাজ করছেন, আপনি হয়তো ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, আপনি তো ইউনিভার্সিটি টিচার। আমি অনেকে মেল করছি যে আপনার ফোনে কথা বলছি যে আপনি এই সেক্টর এক্সপার্ট, আমরা আপনাকে আপনার এই যে এক্সপার্টনেসটা আছে এটা আমরা করতে চাই, মানে আপনার এক্সপিরিয়েন্সটা আমরা জামাতের মানে আমাদের দেশ পরিচালনা করার জন্য কাজ করতে চাই। আমরা তো এখানে জামাতের পলিসি নিয়ে করি, আমরা দেশ বাংলাদেশকে নিয়ে আমরা করতেছি। আমাদের আমির জামাত একটা আমাদের জামাত ইসলামের একটা স্লোগান ঠিক করেছিল, চলো একসাথে করি বাংলাদেশ, তাই না? তো এই চলো একসাথে করি বাংলাদেশ তো সবার জন্য। তো এখানে আপনি কালকে যারা প্রোগ্রামে ছিল বা যারা প্যানেলে ছিল, নট নেসেসারি যে তারা জামাতের খুব বড় কেউ, জামাতের তারা পোস্ট কেউ বা জামাতের কেউ। আপনি জামাতের আসলে কোন পজিশনে আছেন? আমি তো এখন জামাতের কর্মী, আচ্ছা, আচ্ছা। আর এখন জামাতে একটা দায়িত্ব দিচ্ছে যে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে আছে আর কি। সেটাই দেখলাম যে জামাতের জাতীয় যে নির্বাচন পরিচালনা কমিটি, আপনি এদিক হ্যাঁ, থেকে আপনি আরেকটা এখানে চমৎকার কোশ্চেন করছেন। এইবার কিন্তু একটা ডিফারেন্ট কিছু হয়েছে ইলেকশনে আর কি, তাই না? জামাত ফর দ্য ফার্স্ট টাইম, জামাত তাদের যে কি বলে শপথবদ্ধ জনশক্তি, রোকন যাকে বলা হয় আর কি, এর বাইরে কিন্তু এবার জামাত অনেক নমিনেশন দিয়েছে, ইভেন একজন অমুসলিম দিয়েছেন। হ্যাঁ, তো এটা কিন্তু একটা মানে জামাত যে সবাইকে নিয়ে এটা বাংলাদেশ করতে চায়, এটা যে আমরা বলছি ইনক্লুসিভ বাংলাদেশ, এটা হচ্ছে একটা এক্সাম্পল আর কি। ইনক্লুসিভ শব্দটাও অনেক সময় কেউ কেউ নেগেটিভ অর্থে করতে চায়, আপনারা সেটাকে নেগেটিভ, আমরা এটা পজিটিভ অর্থে ব্যবহার করতে যাচ্ছি যে সবাইকে নিয়ে বাংলাদেশ, তাই না? সবাইকে নিয়ে বাংলাদেশ। আসলে জামাতের জোটের যে আসন বর্ণন দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এটা অনেকেই, বিশেষ করে জামাতের মধ্যেও যারা আছে তারাও বলছিল যে জামাত এত বেশি ছাড় দিচ্ছে কেন। তো এটার আসলে পিছনে কারণ কি এরকম যে সবাইকে নিয়ে একটা বাংলাদেশ গড়ার একটা চিন্তা থেকে কিনা? এক্স্যাক্টলি, দেখেন আমাদের আমির জামাত কিন্তু লম্বা সময় ধরে বলছেন যে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, ইভেন জাতীয় সরকারের কথাও বলেছে। এক্স্যাক্টলি, যে আমরা আমাদের কিছু জনগণ ভোট দেয়, তাহলে আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করবো আর কি। আমার কাছে মনে হয় যে ইলেকশন মানে এবার আসন ভাগাভাগির যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের এই যে সম্মিলিত একটা দেশ গড়ার একটা মানে প্রাইমারি স্টেপ। এবং এখানে যে পরিমাণ আসন জামাত ছেড়েছে, এটা তো একটা হিস্ট্রিক্যাল বিষয় আর কি, তাই না? যদিও নানা জায়গা থেকে আমাদের লোকজন ফোন করছে যে ভাই আমাদের আসনটা নাই, কী হবে আমাদের, কিন্তু আসলে এটা জামাত বৃহত্তর স্বার্থকে সামনে রেখে সবাইকে নিয়ে পথ চলার জন্য। না, এটা হচ্ছে জামাতে যে একটা এখন হাইপ বলেন বা জনগণের মধ্যে তার যে একটা সাড়া বলেন, এই অনুযায়ী প্রত্যেকেই তো সাড়াটা পেয়েছে আসলে, যারাই নমিনেশন প্রত্যাহার করতে হয়েছে এই সংগঠন। এক্স্যাক্টলি, এটা তো নিঃসন্দেহে আমি যেহেতু সবার আগে আমার আসনটা চলে গেছে, তাই না? আমি এটা বিষয়টা বুঝি যে আমাদের নিজেদের জনশক্তির ভোটারদের কী পরিমাণ প্রেশার। আমাকে ধরেন এই জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে হওয়ার পরে আমাদের গাজীপুরের বেশ কিছু, শুধু গাজীপুর না সারা দেশ থেকে লোকজন ফোন দিচ্ছে। গাজীপুরের একটা ঘটনাটাকে বলি, এক মুরব্বী আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে আসসালামু আলাইকুম। আমি বললাম জি ভাই বলেন। বলছে আমি ভাই না, আমি আপনার অনেক বড়, আমাকে আপনি আঙ্কেল বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আঙ্কেল। বলছে বলেন আঙ্কেল। বলতেছে দেখেন আমি কিন্তু জামাতের আগে করে নেই, শেষ বয়সের মনে হয়েছে যে আমার ইমানের সাথে মরা উচিত, তো জামাতে জয়েন করছে। আমি হয়তো মরে যাবো কদিন পরে, আমার ভোটটা আমি দাঁড়িয়ে পাল্লাতে মরতে চাই, এটা একটা ব্যবস্থা করবেন, কেমনি করবেন আমি জানি না। মানে এই ধরনের সেভারাল আবেগ, ঠিক আছে। খালাম্মারা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আমি অমুক জায়গা থেকে বলছি। তো মানে যদি জামাতের প্রার্থী না থাকে আমি বাঁচবো না, মানে এমন আবেগ নিয়ে আসতেছে যে আমি 11 মাস খেয়ে না খেয়ে বা 12 মাস বা 1.5 বছর খেয়ে না খেয়ে কাজ করছি, কত মানুষকে দাঁড়িপাল্লার কথা বলছি, এখন দাঁড়িপাল্লা আমার নাই, আমার মানে আমি পারবো না, আমি বাঁচবো না, এই ধরনের নানা আবেগ কিন্তু বলতেছে আর কি। কিন্তু সেই আবেগগুলি তো ম্যানেজ করতে হচ্ছে দেশের কল্যাণে। এবং আমরা যেটা সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের জামাত ইসলামী দেখে, এটার একটা বাস্তবায়ন করার জন্য। জামাতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আপনি, এই জায়গা থেকে যদি আমরা বলি যে এখন তো নির্বাচনের প্রতীক বরাদ্দ সহ সব কাজ মোটামুটি কমপ্লিট, এখন প্রচারণা হবে। তো একটা কথা আসে অনেক ক্ষেত্রে যে জামাতে ইসলাম দেখা যাচ্ছে যে পলিসিগুলো নিয়ে আসছে, এগুলো কোনো না কোনো দলের কপি পেস্ট, কেউ বলার সমালোচনা করার চেষ্টা করছে যে এগুলো মানে ফাঁকা বলি। তো এই বিষয়টা আপনি কি বলবেন? জামাত এবার একটা কাজ করছে, এটা হলো জামাতের ইশতেহার বলেন পলিসি বলেন, নট এ সিঙ্গেল ওয়ার্ড যেটা জামাত কথা দাঁড় করছে, একটা ওয়ার্ড পাবেন না যেটা কপি পেস্ট করা হয়েছে।
এবং সবগুলো পলিসি বলেন, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের ইশতেহারের সবগুলো বিষয় এটা করছে এক্সপার্টরা, ওই বিষয়ে এক্সপার্টরা। এবং শুধু এক্সপার্ট একটা, ধরেন যে আমাদের শিক্ষা পলিসি, বা ধরেন যে আমাদের ফর এক্সাম্পল ইয়ুথ পলিসি, বা ধরেন যে আমাদের হেলথ পলিসি, এটা ফার্স্ট করছে হচ্ছে আমাদের এক গ্রুপ অফ এক্সপার্ট ওই বিষয়ে। এরপর এটা রিভিউ হয়েছে আরেকটা গ্রুপ অফ এক্সপার্ট দিয়ে। এরপরে এটা আস্তে আস্তে নানা প্রসেস ফলো করে ধরেন যেটা বিভিন্ন ফোরামে পাস টাস হয়ে এরপরে ইশতেহারটা আসবে আর কি, তাই না? তো এখানে নট এ সিঙ্গেল ওয়ার্ড যেটা কপি হয়েছে, হতে পারে যে কোনো আইডিয়া এটা আমরাও করছি, আরেকটা দল ম্যাচ করতে পারে। ম্যাচ করতে পারে। ম্যাচ করা মানে কিন্তু কপি করে না আর কি। আমি যদি বলি তারা আমাদের কাছ থেকে কপি করছে, মানে এটাও তো হতে পারে। আমরা বলছি যে আমাদের কোনো জায়গা থেকে, মানে এবং আমরা যখন এবার করছি যে আমাদের আগের যে ম্যানিফেস্টোগুলো আমরা দেখছি, কিন্তু হয় না যে এই ম্যানিফেস্টো ছিল আমরা আগে কিছু অ্যাড করি, কিচ্ছু মানে এরকম একদম জিরো থেকে শুরু হয়েছে। আচ্ছা, জিরো থেকে শুরু, এটা ডেভেলপ হয়েছে, এটা এডিটিং হয়েছে, কখনো এটার ভলিউম বাড়ছে, কখনো কমছে, কমতে বা একটা সাইজে এটা আসছে আর কি। ঠিক আছে, তো এটা টোটালি হচ্ছে এক্সপার্টদের কাজ আর কি, এবং মানে হিউজ নাম্বার অফ এক্সপার্ট যারা এটা কাজ করছে। তো আপনি কতটুকু আশাবাদী জামাতের ক্ষমতায় আসার ব্যাপারে? আমি তো শতভাগ আশাবাদী, কারণ হচ্ছে যে মানুষের যে প্রত্যাশা এবার, তারা তো একটা বড় অংশ, আমি যেহেতু নিজেও প্রার্থী ছিলাম, আমি দেখছি যে মানুষের যে প্রত্যাশার জায়গাটা, তারা বলতেছে যে আমরা অমুক দল দেখছি, তমুক দল দেখছি, এবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই, জামাত দেখতে চাই। এবং বিশেষ করে তারা তো দেখছে যে গত 15 বছরে কী পরিমাণ টর্চার জামাত ছিল। সবচেয়ে বড় কথা হলো টর্চার হওয়ার পরেও, যেটা গত 1.5 বছরে আনফর্চুনেটলি বাংলাদেশে হয়েছে, যে আমরা চেয়েছিলাম যে আমাদের 5ই আগস্টের বাংলাদেশে আর চাঁদাবাজি হবে না, বাংলাদেশে কেউ মানে আরেকজনের সম্পদে দিয়ে তাকাবে না, তাই না? চাঁদাবাজি কি, যে মিস্টার রহিমউদ্দিন ভ্যান নিয়ে বসছে এই কারণ বাজারে, আমি গিয়ে 100 টাকা তার কাছ থেকে নিয়ে আসলাম আর কি, এটা 10% বা কোনো একটা পার্সেন্ট, যত পার্সেন্টই হোক নিয়ে আসলাম, এই টাকাটা তো তার টাকা, আমি তো এটা মেরে খাচ্ছি। আবার একদম ধরেন যে সমাজ শিল্পপতি, আমার গাজীপুর একটা গার্মেন্টস করছে, তার এখানে 5,000 শ্রমিক চাকরি করে, তাকে আপনি গিয়ে বলতেছেন যে আমি কিন্তু অমুক দলের অমুক পোস্টে আছি, আপনি যদি টাকা না দেন, এই পরিমাণ টাকা না দেন, তাহলে কিন্তু আমার খবর আছে। আমরা এখানে বলছি, আমি অনেক শিল্পপতির সাথে দেখা করছি, মানে বড় আমাদের যারা আমাদের শিল্প মালিক, আমি বলছি যে আপনি তো আমার জন্য এহসান করতেছেন গাজীপুরের জন্য, আপনার এই গার্মেন্টসে 5,000 শ্রমিক কাজ করে, আপনি 5,000 শ্রমিক মানে কি, অন্তত আপনি 25,000 মানুষের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। আপনি গাজীপুরে আরও গার্মেন্টস করেন, আমি প্রয়োজন জায়গা ম্যানেজ করে দিচ্ছি, তেমন আরও কী হবে, শ্রমিকের কর্মসংস্থান হবে। যে লোকটা আমার জন্য এহসান করতেছে, আপনি সেখানে বেকারত্ব যত কমবে আর অনেক সমস্যা কমে যাবে। আমাদের ব্যবসায়ীরা, আমাদের যারা ছোট হোক বড় হোক, তারা নিজেদের কর্মসংস্থান করতেছে, পারো অনমানুষে করতেছে, আমি সেখানে ভাগ বসাচ্ছি। এটা আমি 5ই আগস্টের পরে চাই নাই। তো মানুষ দেখতেছে যে 5ই আগস্টের পরে তো এরকম কথা ছিল না, কিন্তু হইলো কেন? হইলে হচ্ছে তাহলে এরা করতেছে চাঁদাবাজি, তাদেরকে ভোট দেবো না। ভোট দেবো কাকে? জামাতকে, কারণ এখানে কেউ চাঁদাবাজি করে না, সুযোগও নেই, তাই না? তো এটা আমার কাছে মনে হয় যে একটা সময় এখন আর কি। আমরা শেষ থেকে চলে আসছি, শেষ করব। তো আমাদের বিশেষ করে যারা যুবক আছে তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন? আপনার যদি জামাতের পক্ষ থেকে বলতে চান, সামনে নির্বাচন এবং গণভোট নিয়ে যদি কোনো বার্তা দিতে চান। যে দেখেন, আমরা তো এবার যুবকদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং বাংলাদেশে এখন প্রায় 4 কোটি প্লাস যুবক বাংলাদেশে এখন আছে। এই যুবকরা কিন্তু সেই যুবক যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। রাইট। তারা কিন্তু চিন্তা করে নাই যে আমার চাকরির কী হবে, আমার জীবনের কী হবে, তাই না? তারা কিন্তু বুক পেতে দিচ্ছে মাঠে গিয়ে আর কি, এই যে বুকের ভিতর তুমুল জ্বর, বুক পেতে গুলি কর, এই যে তারা এই স্লোগানগুলো নিয়ে আসছে, তাই না? তো এই যুবকদের কাছ থেকে কিন্তু প্রত্যাশা অনেক বেশি, যে এই যুবকরা তাদের চয়েস করতে ভুল করবে না, তারা এমন জায়গায় চয়েস করবে যে চয়েসটা করলে দেশ আগায় যাবে, এবং আমাদের আবার ব্যাক করতে হবে না সেই ফেসিবাদে, অথবা আমাদের আরেকটা আন্দোলন করতে হবে না যে এক ফেসিবাদ থেকে আরেক ফেসিবাদ আসছে। তো আমি সেই যুবকদের বলতে চাই যে আপনার চয়েসটা আপনি পারফেক্টলি করেন। জামাত ইসলামী চিন্তা করছি যে আমাদের যে ম্যানিফেস্টো আসতেছে বা পলিসিগুলিতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের যুবকদেরকে, যে তাদেরকে আমরা কীভাবে তাদেরকে এম্পাওয়ার করতে পারি এবং তাদের ইমপ্লিমেন্ট করতে পারি। এম্পাওয়ার এবং
মানে Employment. employment. এবং আল্লাহ যদি জামাতকে কবুল করে, আপনি দেখবেন যে গভর্নমেন্ট পরিচালনায় ইহুদিদের একটা হিউজ কন্ট্রিবিউশন থাকবে। গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ জায়গাতে আপনি ইহুদি দেখতে পাবেন। তো অসংখ্য ধন্যবাদ ডক্টর হাফিজুর রহমান ভাই, আপনি সময় দিয়েছেন আমাদের ইনোভা টক্সে এবং অনেক ব্যস্ত, তাছাড়া আপনি অনেক দূরে যাবেন, দূর থেকে আসছেন। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইনোভা টক্সের পক্ষ থেকে আসার জন্য, এবং আপনার এই সময় আল্লাহ বরকত দিন এবং এর জন্য উত্তম যাজা দান করুন। থ্যাংক ইউ আপনাকেও, আপনার মাধ্যমে ইনোভাটক্সকে থ্যাঙ্কস। আপনাদের কাজগুলি আমি দেখার চেষ্টা করছি, খুব চমৎকার কাজ আপনারা করছেন। আমি ইনোভাটক্সের মানে অত্যন্ত সমৃদ্ধি কামনা করছি। আপনারা বাংলাদেশের ভয়েস হন, বিশেষ করে বাংলাদেশ সামনে আগে নিয়ে যাওয়ার জন্য আপনারা ভয়েস হিসাবে আমাদের কাজগুলো কন্টিনিউ করেন। অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক লম্বা আলোচনা আপনারা শুনেছেন। আপনাদের যে অনুভূতি, কোনো পরামর্শ, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং পরবর্তী পডকাস্টে সবাইকে অগ্রিম স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।